তো আজকে হচ্ছে 6 অক্টোবর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 65 নং ক্লাস এবং সাক্ষ্য আইনের পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্নটা, যেখানে আলোচনা করা হয়েছে যে এস্টোফেল বা প্রতিবন্ধ নীতি বা সকার্যজনিত বাধা নীতি ব্যাখ্যা করুন। সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানের আলোকে উদাহরণ সহ প্রতিবন্ধ নীতি ব্যাখ্যা করুন। আইনের পরিস্থিতি প্রতিবন্ধ হতে পারে কি, মানে আইনের ক্ষেত্রে এই এস্টোফেল নীতি প্রযোজ্য কিনা। এছাড়া কতে আছে ফিডিং দা গ্রান্ট বাই এস্টোফেল, ব্যাখ্যা করুন, এই নীতিটি ব্যাখ্যা করতে বলছে। গতে আছে দেওয়ানি এবং ফৌজদারি মামলা এস্টোফেল নীতির প্রযোজ্যতা উদাহরণ সহ আলোচনা করুন। আসতে পারে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে বা ফৌজদারি মামলার ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রযোজ্য কিনা। আর সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে ওয়েবার নীতি ব্যাখ্যা করুন। তো এই 4 নাম্বার প্রশ্নটাতে আমরা শুরু করব। তো উত্তরে যাওয়ার আগে আমি একটু আলোচনা করি যে এস্টোফেল আসলে কাকে বলে। এস্টোফেল নীতিটা অ্যাকচুয়ালি আমাদের সাক্ষ্য আইনের 115 ধারা থেকে 117 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 115 ধারা এস্টোফেলের সংজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা এস্টোফেল নীতির সম্পর্কে আলোচনা করা হয়েছে। এস্টোফেল নীতি হলো যখন আপনি কোন আপনার ঘোষণা কাজ বা কার্যবিরতি দ্বারা কাউকে দিয়ে কোনো কাজ করাতে বাধ্য করবেন, পরবর্তীতে আপনি যে এই কাজটা করাইলেন এটা আর আপনি অস্বীকার করতে পারবেন না। মানে আপনি ধরেন আপনি একজনের কাছে একটা জমি বিক্রি করলেন, জমি বিক্রি করার পরে সেও জমিটা ক্রয় করছে। এখন পরে গিয়ে আপনি বলতেছেন যে এই জমির মালিক তো আমি না, আগে যখন বিক্রি করছি তখন আমি মালিক ছিলাম না, এখন আমি মালিক হয়েছি, তাহলে আমার আগের বিক্রি সঠিক হয় নাই, আপনার আবার আমার কাছ থেকে কিনতে হবে। এটা আপনি বলতে পারবেন না। যখনই এটা আপনি বলবেন তখন আপনি পূর্বে যে মালিক ছিল না, এটা এই ত্রুটিটা এখন সংশোধন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন যে সেলিম একজন ব্যক্তি, তো সে তার জায়গা বিক্রি করছে ধরেন নিপুণের কাছে। তো বললো যে এটা আমি জমির মালিক, আমি তুমি আমার কাছ থেকে ক্রয় করো। ক্রয় করার পর সে ক্রয় করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেলিমের জায়গার মালিক হচ্ছে তার বাবা। তো বাবা যতদিন বেঁচে থাকে বাবার সম্পত্তি তো ছেলেরা এখনো পায় নাই, মানে সন্তান সন্ততি পাবে বাবা মারা যাওয়ার পরে, বা বাবা যদি দান করে সেটা ভিন্ন কথা। কিন্তু যখন নিপুণের কাছে তো সে বিক্রি করে ফেলছে, পরবর্তীতে যখন সেলিমের বাবা মারা গেল, তখন সেলিম এসে নিপুণরে বলতেছে যে তোমার এই জায়গা আবার আমার আমার কাছ থেকে আবার ক্রয় করতে হবে। অথবা নিপুণ যখন ওই জমির দখল নিতে গেল, বা নিপুণ যখন নিপুণ রেখে এসে বাধা দিল যে এই জমির মালিক এখন আমি, সে বললো যে কেন, কারণ এর আগে যখন আমি বিক্রি করি ওই মুহূর্তে আমি মালিক ছিলাম না, এখন মালিক হয়েছি আমি। এখন মামলা যেই করুক না কেন, সেলিম সাহেবও করতে পারে বা নিপুণ ও করতে পারে, যেই করুক না কেন, ওই মামলায় যখন এই কথা উঠবে যে যে সে যখন সেলিম যখন মামলায় বলবে যে ইওর অনার, আগের বিক্রি সঠিক হয় নাই কারণ আগের বিক্রির সময় মালিক আমি ছিলাম না, তখন আদালত বললো যে এখন কি তুমি মালিক? হ্যাঁ। তাহলে তোমার আগে যে তুমি ছিলে না, এটা এখন ওই যে ত্রুটিটা, এই ত্রুটিটা এখন দূর হয়ে গেল। এটাই সকার্যজনিত বাধা, মানে তুমি যে কাজ একবার করছো এটা পরবর্তীতে আর কি অস্বীকার করতে পারবা না। এটাই হচ্ছে সকার্যজনিত বাধা। এখন এই সকার্যজনিত বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের 115 ধারায়। আর এটা ব্যাখ্যা করা হয়েছে, মানে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা, এটা বলছে 116 আর 117। এটা আমরা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোফেল হলো 116, আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোফেল হচ্ছে 117। এছাড়া ফিডিং দা গ্রান্ট বা এস্টোফেল নীতিটা হচ্ছে এরকম যে সকার্যজনিত বাধা দ্বারা পূর্বের অশুদ্ধ হস্তান্তর শুদ্ধ হওয়া বা সিদ্ধ হওয়া, শুদ্ধও বলা যেতে পারে সিদ্ধও বলা যেতে পারে। মানে কি, ওই যে আপনি আগে বিক্রি করছেন, এখন পরে এসে দাবি করতেছেন যে আগের বিক্রি সঠিক হয় নাই, তাহলে এখন তো আপনি মালিক। এই যে সরকারজনিত বাধা, এখন যে আপনি মালিক দাবি করতেছেন, এই সরকারজনিত বাধা দ্বারা পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর এটা বর্তমান দাবি দ্বারা কি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? এটা হলো ফ্রিডিং দা গ্র্যান্ড বাই এস্টোফেল। এছাড়া আর একটা জিনিস এখানে বললো যে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় এস্টোফেল নীতির প্রযোজ্যতা উদাহরণ সহ আলোচনা করুন। নর্মালি এস্টোফেল নীতি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, এস্টোফেল নীতি শুধুমাত্র প্রযোজ্য দেওয়ানি মামলার ক্ষেত্রে। বুঝতে পারছেন? দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এস্টোফেল নীতির উপর ভিত্তি করে আহ, বিষয়টা হচ্ছে এস্টোফেল নীতির উপর ভিত্তি করে মামলা করা যায় না, বাট এস্টোফেল হচ্ছে আপনার যে কোনো মামলার ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, তাহলে আমরা উত্তরে চলে আসি, আস্তে আস্তে আরো আলোচনা করব। দেখেন, সরাসরি চলে আসি। স্বকার্যজনিত বাধা বা এস্টোফেল। এস্টোফেল শব্দটি ইংরেজি শব্দ, এর অর্থ আন্ডারলাইন করেন প্রতিবন্ধক, স্বকার্যজনিত বাধা বা স্বীকৃতির বাধা। প্রতিবন্ধক বা কি, স্বকার্যজনিত বাধা বা স্বীকৃতির বাধা ইত্যাদি। আইনের দৃষ্টিতে এস্টোফেল হচ্ছে মামলায়
কোনো অজুহাত দেয়াতে বা আত্মপক্ষ সমর্থনে আরোপিত বাধা। মানে আপনি যখন অজুহাত দিতে যাচ্ছেন বা আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছেন তখন এটা বাধা আকার। এটি মামলার আন্ডারলাইন করেন পক্ষদের ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতি সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 115 থেকে 117 ধারায় আলোচিত হয়েছে। সাক্ষ্য আইনের 115 ধারায় সরকারজনিত বাধাকে সংজ্ঞায়িত করা হয়েছে। যে নীতি কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে। যে নীতি কোনো ব্যক্তিকে তার কি পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে তা এস্টোপেল বা সরকারজনিত বাধা নামে পরিচিত। ধারা 115 অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার, আন্ডারলাইন করেন, ঘোষণা, কাজ ইত্যাদি দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করায়, ওই যে ঘোষণা দিয়েছিলাম, বা কাজ দ্বারা যে আমি এই জমির মালিক, আমার কাছ থেকে তুমি ক্রয় করো, সে ক্রয় করছে এবং সেই অনুযায়ী কাজ করতে বলে, তারে ক্রয় করতে বলছে, সে করছে, তখন সেই ব্যক্তি তার ঘোষণা, কাজ ইত্যাদির বিষয়টি পরবর্তীতে অস্বীকার করতে পারবে না। পরবর্তীতে যদি আমি ওই জমির মালিক হই, পরবর্তীতে বলতে পারবো না যে আগে যে জমি আমি বিক্রি করছিলাম ওইটা শুদ্ধ হয় নাই বা এটা সঠিক হয় নাই, তোমার আবার আমার কাছ থেকে কিনতে হবে। এই দাবি যখন আমি করব তখন পূর্বের অশুদ্ধ হস্তান্তর কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখেন, এটি সাক্ষ্য আইনের একটি বিধান যা কেবল, আন্ডারলাইন করবেন, দেওয়ানি মামলার পক্ষ এবং পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সরকারজনিত বাধা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি মামলার পক্ষ বা পক্ষদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি মামলায় এই মতবাদের কোনো প্রয়োগ নেই। এই মতবাদ অনুযায়ী আইন কোনো ব্যক্তিকে তার নিজের অন্যায়ের সুযোগ নিতে দেয় না। এই মতবাদ হচ্ছে ব্যবহৃত হচ্ছে যে একবার যদি অন্যায় করে সেটা সুযোগ তারে নিতে দেওয়া হয় না। এস্টোফেলের প্রথম পক্ষের বক্তব্য বা আচরণ বিশ্বাস করার ক্ষেত্রে অপর পক্ষের সৎ মানসিকতা ও যৌক্তিকতা সতর্ক ও যৌক্তিক সতর্কতা থাকতে হবে। আন্ডারলাইন করেন, সত্যিটা জেনেও পরে এস্টোফেলের সুবিধা নেওয়ার জন্য না, সুবিধা নেওয়ার জন্য না জানার ভান করলে সুবিধা পাওয়া যাবে না। এ কারণে বলা হয় উভয় পক্ষ সত্যটা জানলে প্রতিবন্ধক হবে না। উভয় পক্ষ সত্যতা জানলে প্রতিবন্ধক হবে না মানে আমি যার কাছে বিক্রি করতেছি সেও জানে এই জমির মালিক আমি না। বুঝেন কিনা? তাহলে কিন্তু পরবর্তীতে রেস্টফেল আমি দাবি করলেও, মানে সে দাবি করলেও এটা কি, এস্টেবলের সুবিধাটা সাধারণত যে স্বীকার করে অপর পক্ষ পায়। কিন্তু সে যদি প্রথম যখন ক্রয় করছে তখন সে জানতো এই জমির মালিক আমি না, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই সুবিধা দাবি করা সে যাবে না। মানে আমি যখন জমি ক্রয় করছি বা বিক্রি করছি তখন যে ক্রয় করছে সে জানে যে আমি মালিক না, আমার এই জমির মালিক হলো আমার বাবা, ভবিষ্যতে আমি মালিক হব। তারপরেও সে আমার কাছ থেকে কি কিনছে, কেনার পরে যখন আমার বাবার বর্তমানে আমি এই সম্পত্তির মালিক হলাম তখন যদি তারে বলি যে তোমার কাছে আমি বিক্রি করবো না, আবার তুমি আমারে আহ টাকা পয়সা দাও, এখন সে যে মামলা করে দিল। আর মামলা করে যদি আমি বলি যে ওনার আগে আমি মালিক ছিলাম না, এটা সে জানতো, তো এই ক্ষেত্রে কিন্তু স্টেবল হবে না। বুঝতে পারছেন? কারণ সে যদি সরল বিশ্বাসে ক্রয় করে থাকতো, সে যদি না জানতো, তাহলে স্টেবলের সুবিধা সে পেত। বুঝেন কিনা? হৃদয় সাহেব বুঝতেন? আচ্ছা, দেখেন আমরা পরের উত্তরে আসি। কোন পক্ষের বিরুদ্ধে এই নীতি কার্যকর? সাধারণ ব্যক্তি, সরকার, সরকারি সংস্থা, কোন কর্পোরেশন, কোম্পানি ইত্যাদির বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর করা যাবে। মানে ব্যক্তি, সরকার, সরকারি সংস্থা যে এই ধরনের কাজ করবে তার বিরুদ্ধেই কাজ করা, মানে এটা কার্যকর করা যাবে। এছাড়া এ সকল পক্ষগণের প্রতিনিধির বিরুদ্ধেও প্রতিবন্ধ নীতি কার্যকর হতে পারে। তাদের যে প্রতিনিধি থাকে সেই ক্ষেত্রেও কার্যকর হতে পারে। আমরা এই প্রতিবন্ধ নীতির গুরুত্বতে চলে আসি যে এই এস্টোপেল নীতির আসলে কি গুরুত্ব রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধ নীতির কার্যকর ভূমিকা রয়েছে। এই নীতির জন্য কোনো ব্যক্তি কোনো কাজ হতে সুবিধা গ্রহণ করে পরবর্তীতে সেই কাজ বা আদান প্রদানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এই যে এই নীতির কারণে জমি দুইবার বিক্রি করা যাচ্ছে না, বা প্রথমবার আমি যে সুবিধা নিয়েছিলাম পরবর্তীতে আবার সুবিধা নিতে গেলে তখন এই স্টোফেল নীতি আমার আমার বিপক্ষে বাধা হয়ে দাঁড়াবে। তারপরে দেখেন, প্রতিবন্ধ নীতি না থাকলে কোনো পক্ষ অপর পক্ষকে সহজে প্রতারণা করতে পারতো। প্রতিবন্ধ নীতি যদি না থাকতো তাহলে এক পক্ষ আর এক পক্ষকে সহজে কি করতে পারতো, প্রতারণা করতে পারতো। এই নীতির জন্য কোনো ব্যক্তি পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করতে পারে না, পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করতে পারে না। তো আপনারা এই যে যে আমরা প্রথমে যে একটা সরকার জননিত বাধা, এরপর একটা উদাহরণ দিয়ে নেবেন, একটা উদাহরণ লেখেন, উদাহরণটা জায়গা বাদ পড়ে গেছে, একটা উদাহরণ দিতে পারবেন, বানাইতে পারবেন উদাহরণ? আহ ওই ধরনের দিবেন যে
ক ক্ষয়ের কাছে একটা জমি বিক্রি করেছে, কিন্তু প্রকৃতপক্ষে ক ওই জমির মালিক না। পরবর্তীতে যখন ক উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক হলো, এরপরে সে পূর্বের যে বিক্রি করেছে এটা অস্বীকার করলে হবে না, এটা প্রতিবন্ধ নীতি দ্বারা সে বাধ্য থাকবে বা প্রতিবন্ধ নীতি তার বিপক্ষে কাজ করবে। এরকম একটা উদাহরণ দিয়ে দিবেন। তো প্রতিবন্ধ নীতি না থাকলে কোনো পক্ষ অপর পক্ষকে সহজে প্রতারণা করতে পারতো। এই নীতির জন্য কোনো ব্যক্তি পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করতে পারে না। মানে এখন এক কথা পরে আর এক কথা, এই ধরনের কথা বলা থেকে তাকে বিরত রাখার জন্য তার বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি বা স্বকার্যজনিত বাধা নীতি কাজ করে। তারপরে দেখেন, এই নীতি না থাকলে কোনো ব্যক্তির ঘোষণা কাজ ইত্যাদির জন্য অপর ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতো। ফলে এই নীতির ফলে ন্যায় বিচার কি হয়? সহজ হয়। মানে স্টোফেল নীতি যদি না থাকতো তাহলে সবাই ঠকানো যাইতো বারবার। আচ্ছা, এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে স্যার, যে তাইলে যে কিনছে এ তো দোষটা তারই, সে তো দেখে শুনে কিনবে না। এখন অনেক সময় সতর্কতা অবলম্বন করার পরেও ঘটে যায়, মানে অনেক সময় তো মানুষ সরল বিশ্বাসেও কিনে। সবাই তো, সবার পক্ষে সরল বিশ্বাস, কয়েকজন আছে যে সারা শহরের দোকান ঘুরে তারপরে কিনে, আর একজন আছে যে যে দোকানে ঢুকে সেই দোকানে কিনে বেরিয়ে আসে। এখন সবার তো আর সতর্কতার নীতি এক না। দেখেন, এস্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে ধারা আন্ডারলাইন করবেন, 116 117 ধারাতে আলোচনা করা হয়েছে, তা নিচে দেওয়া হলো। আচ্ছা, এখন আপনারা এখানে একটা জিনিস দেওয়া উচিত ছিল, এটা একটু লিখে নেন। 116 ধারা দিয়ে লেখেন, 1 নম্বরে দেন 116 ধারা, 116 ধারা দিয়ে লেখেন, হাইপেন দিয়ে লেখেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্টোফেল। আর 117 ধারা দিয়ে হাইপেন দিয়ে লেখেন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্টোফেল। একটু দিয়ে লেখেন, 116 ধারা হাইপেন দিয়ে লেখেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্টোফেল, 117 ধারা হাইপেন দিয়ে লেখেন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্টোফেল। তাহলে যারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রিলিমিনারি পরীক্ষায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের কোন কোন ধারায়, 116 আর 117। 116তে হচ্ছে কি স্থাবর, 117তে কি অস্থাবর, এবং স্টোফেল নীতির সংজ্ঞা দেওয়া হয়েছে কততে? 115তে। 115তে দেখেন, আমরা সরাসরি চলে আসি 116 ধারায়। 116 ধারায় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুক্তিমূলে, এটা বলতেন চুক্তিমূলে স্টপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি বলে চুক্তিমূলে স্টপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? 116 ধারায়। 116 ধারা অনুযায়ী দুটি ক্ষেত্রে স্টপেল নীতির প্রয়োগ দেখানো হয়েছে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। 1 নম্বরে দেখেন ভাড়াটিয়া ও মালিকের মধ্যে, কে কে বলেন? ভাড়াটিয়া এবং মালিক ও বা এবং দেখেন অনুমতি দাতা এবং অনুমতি গ্রহীতার মধ্যে। মানে হচ্ছে ভাড়াটিয়া মালিক কিভাবে? আপনি একজনকে বাসা ভাড়া দিয়েছেন, সে রেগুলার আপনারে বাসা ভাড়া দেয়। এখন হঠাৎ করে সে এসে বলতেছে যে আমি যে মালিক, সে স্বীকার করতেছে না, বলতেছে যে ফ্ল্যাটের মালিক সে। এটা যদি ভাড়াটিয়া যদি অস্বীকার করে যে আমি তাকে মালিক হিসেবে মানি না, ফ্ল্যাটের মালিক এখন আমি হয়ে গেছি, তখন ভাড়াটিয়ার ক্ষেত্রে এটা স্টোফেল নীতি তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে। তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে কেন? কারণ সে যে এতকাল ভাড়া দিয়ে আসছে, এটা হলো আমাকে মালিক হিসেবে স্বীকৃতির প্রমাণ। বুঝতে পারছেন? মালিক হিসেবে স্বীকৃতির প্রমাণ। আর অনুমতিদাতার অনুমতি গ্রহীতার মধ্যে কিভাবে? যে আপনি ভাড়া দেন না, আমরা অনেক সময় আমাদের স্থাবর সম্পত্তিতে একজনের থাকতে দেই কোন প্রকার টাকা পয়সা ছাড়া ছাড়া, যে আপনি তুমি থাকো। তো সে আমার কাছ থেকে অনুমতি নিয়ে থাইকে হঠাৎ করে 5-7 বছর বা 12 বছরে ও 20 বছর পরেও যদি হয়, তবুও কিন্তু এটা অ্যাডভার্স পজিশন হবে না, বিরুদ্ধ দখল হবে না। কেন জানেন? কারণ সে আমার অনুমতি নিয়ে থেকেছে। এখন 20 বছর পরে গিয়ে বা 12 বছর পরে গিয়ে সে যদি বলে যে এই জমির মালিক সে, এটা কাজ হবে না, কারণ প্রথমে সে আমার কাছে থেকেছে কি অনুমতি নিয়ে। তো এটা অ্যাডভার্স পজিশন হবে না, এই ক্ষেত্রে তার ক্ষেত্রে স্টোফেলটা বাধা হয়ে দাঁড়াবে। তো এই হচ্ছে, তাহলে আমি যদি বলি যে ভাড়াটিয়া মালিক আর অনুমতি দাতার অনুমতি গ্রহীতা, এই দুইটা নীতি তো প্রায় একই ধরনের, বাট পার্থক্য কি? একটা হলো ভাড়া দেয়, আর একটা ভাড়ার কোনো ব্যাপার নাই, তবে সে অনুমতি নিয়ে আমার স্থাবর সম্পত্তিতে কি থাকতেছে। আচ্ছা। দেখেন,
তো আমরা প্রথমে চলে আসি ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে এস্টোপেল। দেখেন, ভাড়াটিয়া কখনো মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। ভাড়াটিয়া যখন মালিককে ভাড়া পরিশোধ করে, তখন এর মাধ্যমে ভাড়াটিয়া মূলত জমির মালিকের সত্ত্বকে স্বীকার করে নেয়। একইভাবে বলা যায়, এটা একটু আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া যখন মালিককে ভাড়া পরিশোধ করে, তখন এর মাধ্যমে ভাড়াটিয়া মূলত জমির মালিকের সত্ত্বকে কি, আপনি ভাড়া দিচ্ছেন মানেই তো হচ্ছে বোঝা যাচ্ছে যে সে বাড়ির মালিক, আমি এই কারণেই তো তার ভাড়াটা পরিশোধ করতেছি। একইভাবে বলা যায়, যখন কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারের অনুমতি দেয়, তাহলে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি মূল মালিককে সত্ত্ব অস্বীকার করতে পারবে না। আচ্ছা, যখন কোনো ব্যক্তি ভাড়াটি হিসেবে অন্যের স্থাবর সম্পত্তির দখলে আসে, তখন সে উক্ত ভাড়া চলাকালীন সময়ে, আন্ডারলাইন করে এটা, ভাড়া চলাকালীন সময়, ভাড়া চলাকালীন সময় মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারে না। কেউ যদি ভাড়াটিয়া হয়ে সত্ত্ব দাবি করতে চায়, তাহলে আগে মূল মালিককে দখল ফিরিয়ে দিতে হবে। বুঝেন কিনা? যদি সে ওই বাড়ির মালিক দাবি করতেই চায়, মালিকানা বা সত্ত্ব যদি দাবি করতেই চায়, তাহলে আগে তাকে ভাড়াটি হিসেবে কি দখল বুঝিয়ে দিতে হবে। ভাড়াটিয়া থাকাকালীন সময়ে সে কিন্তু এটা দাবি করতে পারবে না। উদাহরণ দেখেন, আরিফ বদরুলের একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পরে আরিফ ওই বাসার সত্ত্ব দাবি করতে পারবে না, কারণ আরিফ ওই বাসা বদরুলের থেকে ভাড়া নিয়েছে। অর্থাৎ আরিফ বদরুলের সত্ত্বকে স্বীকার করেই বাসা ভাড়া নিয়েছে। তাই ভাড়াটি হিসেবে থাকাকালীন আরিফ বদরুলের সত্ত্ব অস্বীকার করতে চাইলে প্রতিবন্ধ নীতি কি হবে, গ্রহণযোগ্য হবে। মানে আপনি যদি ভাড়া, সহজ কথা বোঝায় যে আপনি ভাড়াটি হিসেবে যদি 100 বছরও থাকেন, তাইলে ওটা আপনি সত্ত্ব দাবি করলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কাজ করবে কি, প্রতিবন্ধ নীতি, এস্টোপেল নীতি কাজ করবে। আচ্ছা, আমরা চলে আসি অনুমতি গ্রহীতার বিরুদ্ধে। অনুমতি গ্রহীতার বিরুদ্ধে, মূল মালিকের অনুমতিক্রমে কেউ কোনো স্থাবর সম্পত্তি দখল গ্রহণ করলে, পরবর্তীতে দখলের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি মূল মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। মূল মালিকের অনুমতি নিয়ে কেউ যদি কারো স্থাবর সম্পত্তিতে থাকে, পরবর্তীতে সে বলতে পারবে না যে অমুক যে মালিক আমি মানি না, এই জমির মালিক আমি, বা অমুক মালিকানা আমি স্বীকার করি না। এটাও হবে না, কারণ আপনি তার কাছ থেকে অনুমতি নিয়েই থেকেছেন। এখানে অনুমতি গ্রহীতার বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি প্রয়োগ হবে, কারণ সে মূল মালিকের দখল স্বীকার করে অনুমতি নিয়ে জমির দখল কি গ্রহণ করেছে। উদাহরণ দেখেন, আরিফের একখণ্ড জমিতে বদরুল অনুমতি নিয়ে বসবাস শুরু করছে। এমন অবস্থায় বদরুল পরবর্তীতে ওই জমিতে আরিফের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। আমরা চলে আসি 117 ধারা। 117 ধারা হচ্ছে কোন ধরনের সম্পত্তি ক্ষেত্রে বলেন? 117 ধারা অনুসারে, অনুসারে বানানটা ভুল আছে, অনুসারে লিখে নেন। 117 ধারা অনুসারে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুক্তিমূল এস্টোপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে চুক্তিমূল এস্টোপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 নাম্বার, বিল অফ এক্সচেঞ্জ। দাতার বিল অফ এক্সচেঞ্জ প্রণয়ন বা দস্তখত করার ক্ষমতা ছিল না, এই কথা বিল অফ এক্সচেঞ্জ গ্রহীতাকে বলতে দেওয়া যাবে না। বিল অফ এক্সচেঞ্জ ধরেন এক ধরনের ঋণপত্র, আমি একজনকে দিলাম লেখা যে আপনি, দেওয়ার পরে ধরেন আনোয়ারুল হক সাহেবরে দিলাম, এখন আনোয়ারুল হক সাহেব নিছে, নেওয়ার পরে 2 দিন পরে এসে বলতেছে যে ওনার এই জিনিস দেওয়ার ক্ষমতা নাই, এটা বলার অধিকার ওনার নাই, কারণ উনি তো আমার কাছ থেকে নেওয়ার সময় জিনিসটা অস্বীকার করে নাই। উনি যখন নিছে তখন তো ভালোভাবেই নিছে, স্বীকার করে নিছে, পরবর্তী এটা আর অস্বীকার করতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে এস্টোপেল নীতি কাজ করবে। তারপরে দেখেন, জামানত দানকালে জামানত দানকারীর জামানত প্রদান করার অধিকার বা ক্ষমতা ছিল না, এই কথা জামানত গ্রহীতাকে বলতে দেওয়া হবে না। আমি যখন জামানত দিলাম তখন সে আমার জামানত রাখছে, পরে বলতেছে যে না, উনি কোনো জামানত দেওয়ার কোনো অধিকার ওনার নাই বা ক্ষমতা ছিল না, এটা অস্বীকার করা যাবে না। এটাই হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের কত ধারা বলেন? 117 ধারা। তাহলে 116 আর এবং 117 ধারার মধ্যে মূল পার্থক্য হলো 116 ধারা প্রযোজ্য স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, আর 117 প্রযোজ্য কি, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, বিল অফ এক্সচেঞ্জ বা জামানত ইত্যাদির ক্ষেত্রে। এখন আমাদের প্রশ্নে যদি দেখেন, আমরা একেবারে শুরুতে চলে এসেছি, ক নাম্বার প্রশ্ন ছিল যে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানের আলোকে উদাহরণ সহ প্রতিবন্ধ নীতি ব্যাখ্যা করুন। তো প্রতিবন্ধ নীতি ব্যাখ্যা করুন, উত্তর এই ব্যাখ্যা করুন পর্যন্ত এতটুকুর উত্তর আমরা পাইছি। আইনের পরিস্থিতি প্রতিবন্ধ হতে পারে কিনা, এটার উত্তর এই জায়গা নাই। এটার উত্তর আমি একটু, এই যে কয় নাম্বার পেজে আছে আমি একটু বলে দিই, দেখেন এই জায়গায় একটু আসেন। যে ক্ষেত্রে এস্টোপেল নীতি প্রয়োগ করা যায় না, 2 নাম্বার পেজের শেষে আসেন, পাইছেন?
স্টপেল নীতি কখন প্রয়োগ করা যায় কখন প্রয়োগ করা যায় না, একটা জিনিস আমার মনে রাখতে হবে, যে ঘটনাগত ক্ষেত্রে স্টপেল নীতি হতে পারে, কিন্তু আইনের বিরুদ্ধে কোনো স্টপেল নীতি প্রয়োগ করা যাবে না। কেমনে যাবে না, আমরা একটু উদাহরণ পড়লে বুঝতে পারবো। দেখেন, আইনের কোনো বিধানকে প্রতিহত করার জন্য স্টপেল কাজ করবে না। অর্থাৎ আইন সম্পর্কে আন্ডারলাইন করেন, কেউ ভুল তথ্য দিলে তা দ্বারা প্রভাবিত হয়ে অন্য কেউ কাজ করলে আইন সম্পর্কে ভুল তথ্য প্রদানকারী বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি কার্যকর হবে না। কেমনে, আমি একটু আহ দেখি আমরা। আইনে কোনো বিধান থাকলে এবং উক্ত বিধান না মানার কারণে যদি বিষয়টি অবৈধ হয়ে যায়, তাহলে উক্ত বিষয়টি স্টপেল নীতি প্রয়োগ করে বৈধ করা যাবে না। কেমনে, যেমন দেখেন, যেমন আয়কর অধ্যাদেশ অনুযায়ী বছরে কোনো ব্যক্তির আয় 3 লক্ষ টাকার বেশি হলে তাকে যতখানি বেশি হবে তার উপর 10% থেকে 25% হারে আয়কর দিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, যে আপনারা যা আয় করেন, যদি বছরে কারো আয় 3 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। বছরে যদি কারো ব্যক্তির আয় 3 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর দিতে হবে, এবং এই আয়কর দেওয়ার পরিমাণটা 10% থেকে, আপনার ইনকামের 10% থেকে শুরু করে সর্বোচ্চ 25%ও হতে পারে। এটা আইনের বিধান। করিমের আয় দেখেন, করিমের আয় 4 লক্ষ টাকা। কোন আয়কর কর্মকর্তা করিমকে প্রতিশ্রুতি দিল যে তাকে ওই বাড়তি 1 লক্ষ টাকার উপর কোনো আয়কর দিতে হবে না। করিমের আয় ছিল কয় লাখ টাকা? 4 লাখ টাকা। এখন সে একজন আয়কর কর্মকর্তার কাছে জিজ্ঞাসা যে আমার কত টাকা আয়কর দেওয়া লাগবে, ওই আয়কর কর্মকর্তা বলছে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এখনো আপনার কর মুক্তির সীমা অতিক্রম করে নাই। পরবর্তীতে আয়কর কর্তৃপক্ষ করিমের বিরুদ্ধে মামলা দায়ের করে 1 লক্ষ টাকার উপর 10% হারে 10,000 টাকা আয়কর কর্তন করে নিতে চায়। পরবর্তীতে আয়কর কর্তৃপক্ষ মামলা করছে কার বিরুদ্ধে? করিমের বিরুদ্ধে। তো এখন এই মামলায় করিমকে দেওয়া আয়কর কর্মকর্তার বিবৃতি সাক্ষ্য হিসেবে তথা স্টপেল হিসেবে ব্যবহার করা যাবে না। ওই যে এর আগে, এখন করিম যদি বলে যে আমি তো আয়কর দিতেই চাইছিলাম, অমুক আয়কর কর্মকর্তা আমারে দিতে নিষেধ করছে, তাই এটা আমার পক্ষে স্টপেল হিসেবে কাজ করবে, সে বলছে, সে না বললে তো আমি এই কাজ করতাম না, কিন্তু এই ক্ষেত্রে সে স্টপেল নীতির সুবিধা নিতে পারবে না। কেন পারবে না? কারণ আইনের ক্ষেত্রে আইন জানা আপনার কর্তব্য, অমুক ব্যক্তি কি বলছে না না বলছে এই ক্ষেত্রে প্রাধান্য পাবে না। বুঝতে পারছেন? দেখেন, তথা স্টপেল হিসেবে ব্যবহার করা যাবে না। উক্ত আয়কর কর্মকর্তা বলতে পারবে যে পূর্বে করিমকে আমি যে বিবৃতি দিয়েছিলাম যে করিমকে আয়কর দিতে হবে না, সে বিবৃতি অসত্য ছিল, এর কারণ হলো আইনের বিরুদ্ধে কোনো স্টপেল চলে না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে আপনি আপনারে ভুলভাল আইনের বিষয়ে ভুলভাল বুঝাইলে আপনি এই সুবিধা কিন্তু নিতে পারবেন না। বলতে পারবেন না জমুক না করলে তুমি এই কাজ করতাম না, আইনের ক্ষেত্রে এটা হবে না। আইন জানা আপনার কি কর্তব্য। বুঝতে পারছেন? তাহলে আইনের ক্ষেত্রে কি হবে না? স্টপেল হবে না। আর একটা দেখেন, আন্ডারলাইন করেন, নাবালকের বিরুদ্ধে কোনো স্টপেল চলে না। নাবালকের বিরুদ্ধে, নাবালকের বিরুদ্ধে স্টপেল চলে না কেমনে শুনেন। ধরেন আমানুর সাহেব একটা জমি কিনছে এক নাবালকের কাছ থেকে, তার বয়স ধরেন 10 বছর। তো যদি এরকম হয় যে ওই সময় সে ওই সম্পত্তির মালিক ছিল না, তার বাবা মারা যাওয়ার পরে সে মালিক হয়েছে, হওয়ার পরে আমানুর সাহেব সে বলতেছে যে এই জমির মালিক তো আমি, আর এখন আপনার কিনলে আবার কিনতে হবে আমার কাছ থেকে। কারণ আমানুর যদি বলে যে না, তুমি তো তুমি তো তখন বলছিলা তুমি মালিক, তখন নাবালক বলবে যে আমি যদিও মালিক বলছিলাম, নাবালক কখনো কোনো চুক্তি করতে পারে না। নাবালক কখনো কোনো চুক্তি করতে পারে না। তাই আগে যতই আপনি আমার কাছ থেকে টাকা পয়সা নেন না কেন, আর আমি যতই মিথ্যারিত্যা বলুন না কেন, এই জায়গায় স্টপেলের নীতি কাজ হবে না। অর্থাৎ আমার কাছ থেকে আগে যে আপনি ক্রয় করছেন এতে কোনো লাভ নাই, আমার জমি আমিই মালিক। বুঝতে পারছেন? তাহলে নাবালকের কাছ থেকে কোনো জিনিসপত্র ক্রয় করা যাবে না, কোনো চুক্তি করা যাবে না। আমাদের চুক্তি আইনে বলা আছে, চুক্তি আইন 1872 সালে চুক্তি আইনে বলা আছে নাবালকের সাথে চুক্তি হলে ভয়েড অফ ইনিশিও, মানে শুরু থেকেই বাতিল। তো দেখেন যে যেমন কোনো অপ্রাপ্তবয়স্ক বালক নিজেকে প্রাপ্তবয়স্ক বলে পরিচয় দিয়ে ঋণ গ্রহণ করে, অপ্রাপ্তবয়স্ক বালক নিজেরা কি দিছে? প্রাপ্তবয়স্ক বালক বলে একজনের কাছ থেকে কি নিছে? ঋণ নিছে। পাওনাদার পরে টাকা ফেরত চাইলে বালকটি নিজের অপ্রাপ্তবয়স্কতার অজুহাত তুলতে পারে। পরে যখন টাকা ফেরত চাইছে বলতেছে যে আমি তো চুক্তি করারই যোগ্য না, আমার সাথে আপনি চুক্তি করছেন কেন? এবং বলতে পারে আইনত চুক্তি মূলে তার ঋণ গ্রহণের কোনো কি ছিল না, সুযোগ ছিল না। এই ক্ষেত্রে নাবালকের বিরুদ্ধে আপনি কোনো প্রতিকার পাবেন না।
সে যে ওই যে ঋণ নিয়ে পরে অস্বীকার করতেছে, এখন আপনি ওই চুক্তির উপর ভিত্তি করে কোনো মামলা করলে কাজ হবে না। কারণ আপনি যদি বলেন যে অমুক ঠিকই আমার কাছ থেকে সাবালক পরিচয় দিয়ে টাকা নিছে, যতই সাবালক পরিচয় দিয়ে টাকা নেয়, এটা তো সে নাবালক ছিল, এটা জানা আপনার একান্ত দায়িত্ব ছিল। বুঝেন কিনা? এবং সবশেষে দেখেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে এস্টোপেল চলে না। তাহলে আইনের ক্ষেত্রে এস্টোপেল চলে না, নাবালকের ক্ষেত্রে চলে না, আর কি ফৌজদারি মামলার ক্ষেত্রে চলে না। অভিভাবক দিতে পারবে, হ্যাঁ হ্যাঁ অভিভাবক করতে পারবে। অভিভাবক নাবালকের পক্ষে অভিভাবক করতে পারবে, কিন্তু সরাসরি নাবালক কোনো পক্ষ হতে পারবে না। মানে ওনার পক্ষে কোনো, আপনারা পড়েন নাই, আমরা 32 আদেশ, দেওয়ানি কার্যবিধির 32 আদেশ, নাবালক কি মামলা করতে পারে না, নাবালকের পক্ষে যদি করতেই চায় তাহলে করতে হবে কাকে? নেক্সট ফ্রেন্ড। আর অভিভাবক ওই বিবাদের বিরুদ্ধে, বিবাদের ক্ষেত্রে হলো অভিভাবক, গার্ডিয়ান অ্যাড লিটেম বলে, যে ক্ষেত্রে অভিভাবক করতে পারবে, অভিভাবক করতে পারবে নাবালকের পক্ষে। বুঝতে পারছেন? কিন্তু সরাসরি নাবালক করতে পারবে না। কিন্তু নাবালক নাবালিকা একটা কাজ করলে আবার শাস্তিযোগ্য হলেও বৈধ হয়ে যাবে, কি বলেন তো? বিয়ে। জি। মানে তাদেরকে যারা বিয়ে দিয়েছে তাদের শাস্তি কিছু ক্ষেত্রে ওই বাল্য বিবাহ নিরোধ আইন 2018 অনুযায়ী তাদেরও শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু বিয়েটা কি? বৈধ। আচ্ছা, তাহলে আপনার ভাই পরীক্ষায় যে এই প্রশ্ন যদি বলে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানের আলোকে উদাহরণসহ প্রতিবন্ধ নীতি ব্যাখ্যা করুন, তাহলে 115 থেকে 117 পর্যন্ত আলোচনা করবেন। আর আইনের পরিস্থিতি প্রতিবন্ধ হতে পারে কি, এটা হলো ওই যে শেষের অংশ, যে ওই যে উদাহরণটা দিয়ে লিখে দেবেন, আইনের ক্ষেত্রে হয় না, নাবালকের ক্ষেত্রে হয় না, আর কি ফৌজদারি মামলার ক্ষেত্রে হয় না। এখন আমরা চলে আসি 6 নাম্বার প্রশ্নে। ফিডিং দা গ্রান্ট বাই এস্টোফেল নীতিটি ব্যাখ্যা করুন। ফিডিং দ্য গ্রান্ট বাই স্টোফেল এর মূল এর বিষয়টি মূলত দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর, আন্ডারলাইন করবেন, 43 ধারায় বলা হয়েছে। কত ধারায় বলা হয়েছে? 43 ধারায়। ধারা 43 অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো চুক্তি কার্যকর করার ক্ষমতা না থাকার পরেও চুক্তিতে আবদ্ধ হয়, মানে একটা দলিল বিক্রি, একটা জমি বিক্রি করার তার কোনো ক্ষমতা নাই, তারপরও সে জমিটা কি করেছে? বিক্রি করেছে। পরবর্তীকালে ওই চুক্তি কার্যকর করার ক্ষমতা অর্জন করে, সে তো তার ক্ষমতা না থাকার পরেও বিক্রি করে দিছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার বাবা মারা যাওয়ার কারণে ওই সম্পত্তির মালিক সে হয়েছে, অর্জন করে, তাহলে সে ওই চুক্তি কার্যকর করতে কি থাকবে? বাধ্য থাকবে। আগেরটা সে অস্বীকার করতে পারবে না। কিভাবে দেখেন, সাক্ষ্য আইনের 115 ধারা এই নীতি গৃহীত হয়েছে। এই নীতিটি হলো, আন্ডারলাইন করবেন, সরকার জনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর শুদ্ধ হওয়া। অর্থাৎ তাহলে ফিডিং দা গ্রান্ট বাই স্টপেল মানে কি? সরকারজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর কি হওয়া? শুদ্ধ হওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি হস্তান্তর করে যার মালিক সে নয়, একজন ব্যক্তি একটা সম্পত্তি হস্তান্তর করছে যার মালিক সে কি নয়, এবং পরবর্তীতে সে উক্ত সম্পত্তিতে কি লাভ করে? মালিকানা লাভ করে, তবে হস্তান্তর গ্রহীতা তার বিরুদ্ধে হস্তান্তরটি প্রয়োগ করতে পারবে। হস্তান্তর গ্রহীতা তার বিরুদ্ধে হস্তান্তরটি প্রয়োগ করতে পারবে। অর্থাৎ হস্তান্তর গ্রহীতা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধক নীতি উত্থাপন করতে পারবে। যে সম্পত্তিটা কিনছে সে বলবে যে ওর অনার, এই যে দেখেন, যে যদিও সে আগে তো মালিক ছিল না, কিন্তু এখন তো মালিক সে হয়েছে, তাহলে এখন তো এই নীতিটা তার বিরুদ্ধে চলে যাবে। হস্তান্তরকারী হস্তান্তরের সময় সত্য না থাকার কারণে তার বৈধতা বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এস্টোফেল নীতি আহ দিয়ে আইনগতভাবে অবৈধ কিছুকে বৈধ করা যাবে না। এখন যদি ধরেন আপনার, এই জায়গাতে উত্তর এতটুকু লিখছি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফিডিং দ্য গ্রান্ট বাই স্টোফেল এটা সাক্ষ্য আইনের কত ধারায় প্রতিফলিত হয়েছে আলোচনা করুন, তাহলে কিন্তু এইটুকু আলোচনা করলে হবে না ভাই। এটার এইটুক তো লিখবে না আগে, তার সাথে সাথে কি 115, 16, 17 এটাও আলোচনা করে দিবেন, মানে এর আগে যতটুকু, মানে সেই ক্ষেত্রে আপনি স্টোকহোম সম্পর্কে যা যা জানেন মোটামুটি সবকিছু উল্লেখ করে
দিয়ে আসবেন, আর যদি 2-3 মার্ক আসে তাহলে এইটুক লিখলেই এনাফ। বুঝতে পারছেন? তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। ধন্যবাদ। দেখেন আমরা পড়া শুরু করি। আহ 1 নাম্বার প্রশ্ন, দেওয়ানি এবং ফৌজদারি মামলায় এস্টোফেল নীতির প্রযোজ্যতা। তো ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এস্টোফেল নীতি শুধুমাত্র কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য বলে, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্যতা নেই। নাই। তো যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে যে দেওয়ানি এবং ফৌজদারি মামলা এস্টোফেল নীতির প্রযোজ্যতা, তাহলে শুধু এইরকম যদি আসে, আগে একটু এস্টোফেল নীতি কি, কোন আইনের কত ধারায় বলছে, এটা একটু সংক্ষেপে একটু কি আলোচনা করে নেবেন আর কি। দেখেন, দেওয়ানি মামলায় এস্টোফেল দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 115 ধারায় এস্টোফেল নীতি সম্পর্কে বর্ণিত হয়েছে। এই জায়গায় এটা একটু কাটেন, ওই দেওয়ানি মামলা এস্টোফেল এই 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 3টে শব্দ কাটেন। কাটছেন? বুঝেন নাই? প্রথম 3টা শব্দ একটু বাড়তি হয়ে গেছে। তার মানে ভাষাটা হবে এরকম, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 115 ধারায় এস্টোফেল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে। এস্টোফেল হলো যখন এক ব্যক্তি তার ঘোষণা কাজ বা কার্যবিরতির দ্বারা স্বেচ্ছায় অন্য ব্যক্তিকে কিছু সত্য বলে বিশ্বাস করিয়েছেন বা বিশ্বাস করতে দিয়েছেন এবং সেই বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছেন, তখন তার নিজের অথবা এরূপ ব্যক্তি বা তাদের প্রতিনিধির মধ্যে কোনো মকদ্দমায় বা কার্যধারায় সেই ব্যক্তি বা তার প্রতিনিধিকে ওই বিষয়ের সত্যতা অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। আপনার মতো করে লিখলেই হলো আর কি, যে স্টপেল নীতিটা কি একটু ব্যাখ্যা করলেন। এই আইনের 116 ধারায় ভাড়াটিয়া প্রতিবন্ধ বা চুক্তি দ্বারা প্রতিবন্ধ আহ সম্পর্কে আলোচনা বর্ণিত হয়েছে আর কি। সম্পর্কে আলোচনাটুক কাটেন। যদি আমি আলোচনা দিই তাহলে সেন্টেন্স ঠিক থাকে না। বর্ণিত হয়েছে ভাড়াটিয়া ও মালিকের মধ্যে, এটা একটু লেখেন। 116 ধারায় ভাড়াটিয়া ও মালিকের মধ্যে, একটু ভুল হয়ে গেছে এখানে, একটু ইয়া করেন, আমি এডিট করে ঠিক করে দিব, সমস্যা নাই। ভাড়াটিয়া ও মালিকের মধ্যে প্রতিবন্ধ বা চুক্তি দ্বারা প্রতিবন্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে। কোন স্থাবর সম্পত্তির ভাড়াটিয়া অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তিকে ভাড়াটিয়া সম্পর্কে বিদ্যমান থাকা অবস্থায় ভাড়ার শুরুতে তার বাড়িওয়ালার ও স্থাবর সম্পত্তির সত্ত্ব অস্বীকার করতে অনুমতি দেওয়া হবে না। কোনো স্থাবর সম্পত্তির দখলকারের অনুমতি নিয়ে যে ব্যক্তি ওই সম্পত্তিতে এসেছে সেই ব্যক্তিকে যখন এরূপ অনুমতি প্রদান করা হয়েছে, তখনকার ওইরূপ ব্যক্তির ওইরূপ দখল অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। তার মানে দেওয়ানি মামলা এস্টোপেল বলতে আমরা ওই 115 আর 116 আর 117কেই বোঝাচ্ছি। 115-তে তো ওই যে আপনার ভাড়াটিয়া মালিক, ওটাও দেওয়ানি মামলা। আবার অনুমতিদাতা অনুমতি প্রাপক, এটাও কি দেওয়ানি মামলা। আবার বিল অফ এক্সচেঞ্জের দেওয়ার যে ক্ষমতা নাই, এটাও কি মামলা, দেওয়ানি মামলা। তার মানে ওই আপনার আলাদা করে এই জায়গা না পড়লেও চলে, আপনি 116 এবং 17 এখানে আলোচনা করে দিবেন। উক্ত ধারাদয়ের সূত্র ধরে বলা যায় এস্টোপেল বা প্রতিবন্ধ নীতিটি দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ, কোনো ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে পরবর্তী উক্ত বাড়ির মালিকানা দাবি করতে পারবে না। যদি মালিকানা দাবি করে তবে এস্টোপেল নীতি দ্বারা কি হবে, বাড়িতে হবে। অর্থাৎ দেওয়ানি মামলা এস্টোপেল আপনার আলাদা করে এতটুকু না পড়ে আপনি যদি শুধু ওই যে 116 আর 117 সেটা আলোচনা করে দিলেই হবে। এবার আমরা চলে আসি, দেখেন, ফৌজদারি মামলায় এস্টোপেল। সাধারণত প্রতিবন্ধ নীতি ফৌজদারি মামলায় অভিযুক্তের বিরুদ্ধে প্রযোজ্য নয়। নর্মালি আমরা জানি যে ফৌজদারি মামলায় এস্টোপেল নীতিটাই কি প্রযোজ্য নয়। তবে একটু কথা আছে, দেখেন, সাধারণত প্রতিবন্ধ নীতি ফৌজদারি মামলায় অভিযুক্তের বিরুদ্ধে প্রযোজ্য নয়। প্রতিবন্ধ নীতিটি দেওয়ানি কার্যবিধির বিধি, রুল অফ সিভিল অ্যাকশন, তাই ফৌজদারি মামলার ক্ষেত্রে এর কি নাই, প্রয়োগ নেই। তবে আন্ডারলাইন করেন, তবে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত থেকে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নীতির প্রয়োগ সম্পর্কিত তথ্য পাওয়া যায়। একটা জিনিস মনে রাখেন, আমাদের যে সাক্ষ্য আইনের 1872-এর আমরা যে 115, 116, 117, এই জায়গায় কোন জায়গায় এস্টোপেল নীতি মানে যে উদাহরণগুলো দেওয়া আছে সব দেওয়ানি মামলার ক্ষেত্রে, ওই জায়গায় ফৌজদারি মামলার রিলেটেড কোনো কথা নাই। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রেও কখনো কখনো এস্টোপেল নীতি প্রযোজ্য হতে পারে, এই কথাটা বলছে কোথায় বলা আছে, সাক্ষ্য আইনে বলা নাই, উচ্চ আদালতের নজিরে বলা আছে। দেখেন,
ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যে মামলায় কোনো অভিযুক্ত খালাস পেয়েছে, পরবর্তীতে পূর্ববর্তী সেই মামলার ইস্যু অফ ফ্যাক্ট নিয়ে প্রসিকিউশন আবার কোনো মামলা করতে পারবে না বা অভিযুক্তের বিচার করতে পারবে না। আদালতের ভাষায় এটিকে ইস্যু এস্টোফেলস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। মানে হচ্ছে যে একবার যারে কি দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে, ওই সেম ঘটনা দিয়ে তার বিরুদ্ধে আবার দ্বিতীয়বার মামলা করা যাবে না বা দ্বিতীয়বার বিচার করা যাবে না। ইস্যু এস্টোফেলস এর বিষয়টি অনেকটা ডাবল জিওপার্টির মতো মনে হলেও দুটো আলাদা বিষয়। তবে ডাবল জিওপার্টির সাথে এর কিছুটা যোগসূত্র আছে। এর মূল বক্তব্য হচ্ছে আইডেন্টিক্যাল ফ্যাক্ট ইন ইস্যু নিয়ে কোনো ব্যক্তির একাধিকবার বিচার করা যাবে না। মানে এটা অনেকটা আমাদের ওই দ্বৈত বিপদ নীতি মনে আছে ফৌজদারি কার্যবিধির কতর মতো, 403-এর মতো। বাট 403-এর মতো মনে হলেও অ্যাকচুয়ালি 403 নয়, এটা ওই 403-এর সকল শর্ত এখানে প্রযোজ্য নয়। মানে ওই যে ঘটনাটি নিয়ে একবার বিচার হয়ে খালাস পাইছে, সেম ঘটনা দিয়ে তার বিরুদ্ধে আর মামলা করা যাবে না। এটা শুধু খালাসের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ওই আমাদের 403 ধারা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দণ্ড আর খালাস, দণ্ড আর খালাস। অতএব উপর্যুক্ত আলোচনা হতে এটা প্রতীয়মান হয় যে দেওয়ানি মোকদ্দমা এস্টোফেলের সরাসরি প্রয়োগ থাকলেও ফৌজদারি মামলায় এর কি নাই, প্রয়োগ নাই। আপনি যদি ফৌজদারি কার্যবিধির মানে কোথাও এস্টোফেল সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই, এছাড়া আমাদের যে আহ, সাক্ষ্য আইন আছে, সাক্ষ্য আইনের কোথাও আলোচনা করা হয় নাই। তবে উচ্চ আদালতের নজির অনুযায়ী বলা হয়েছে যে যদি কাউকে কোনো ঘটনার মানে কোনো মামলায় খালাস দেওয়া হয়, তাহলে সেম ঘটনার উপর নির্ভর করে তাকে আবার দ্বিতীয়বার বিচার করা যাবে না। এটাকে ইস্যু ইস্যু এস্টোফেলস হিসেবে গণ্য করা হয়। এটা অনেকটা ডাবল জিওপার্টির মতো, এই আর কি। আমরা চলে এসি ওয়েভার। আমি যেবার পরীক্ষা দিই, আমাদের লিখিত পরীক্ষায় ওয়েভার আসছিল, যে স্টোফেল ওয়েভার কি। ওয়েভার কথাটা কিন্তু আমাদের সাক্ষ্য আইনের কোথাও উল্লেখ নাই। মানে সাক্ষ্য আইনের আলাদা কোনো ধারায় কিন্তু ওয়েভার সম্পর্কে আলোচনা করে নাই, তারপরেও আসে। ওয়েভার অর্থ হচ্ছে কোনো স্বেচ্ছায় কোনো অধিকার ত্যাগ করা। স্বেচ্ছায় কোনো অধিকার কি ত্যাগ করা, মানে আমি আমার অধিকার ছেড়ে দিলাম। আপনারা যখন যারা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, তারা যখন ভর্তি হতে যায় তখন তাদের ওয়েবার দেয় যে কত পার্সেন্ট ওয়েবার। এই ওয়েবটা করতেছে কারা? ভার্সিটি কর্তৃপক্ষ না আপনি? ভার্সিটি কর্তৃপক্ষ অনেক সময় রেজাল্টের উপর ওয়েবার দেয় যে এত পার্সেন্ট। তো এই যে যে স্বেচ্ছায়, তারা কি এই অধিকারটা কিসে ছাড়তেছে? স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছে। ঠিক একই ভাবে আপনি যখন আপনার কোনো অধিকার স্বেচ্ছায় ছেড়ে দেন সেটাকে বলে কি? ওয়েবার। যেরকম আমরা সামনে পড়বো যে একজন মক্কেলের সাথে একজন অ্যাডভোকেটের যে কথোপকথন হলো, এটা সাক্ষ্য আইনের 126 ধারা অনুসারে অ্যাডভোকেট কখনো প্রকাশ করবে না। আবার সাক্ষ্য আইনের 129 ধারা অনুসারে মক্কেল কখনো প্রকাশ করবে না। এখন মক্কেল যদি মনে করে যে অ্যাডভোকেট প্রকাশ করলে করুক, আমি অধিকার ছেড়ে দিলাম, অ্যাডভোকেটে বললো যে আপনি প্রকাশ করেন, আমার কোনো কি নাই, আপত্তি নাই, তাহলে এই জায়গায় মক্কেল তার অধিকারে কি করছে? ছেড়ে দিছে, ওয়েভ করছে। এটাই বলে হচ্ছে আপনার ওয়েভার। দেখেন, ওয়েভার শব্দের অর্থ আন্ডারলাইন করেন, দাবি ত্যাগ করা। কি করা? দাবি ত্যাগ করা। ইচ্ছাকৃত ভাবে কোনো অধিকার ত্যাগ করাই হলো ওয়েভার। এটা অবশ্যই ইচ্ছাকৃত ভাবে হতে হবে। যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার আইনগত দাবি বা অধিকার ত্যাগ করে সেটাকে ওয়েভার বলে। ওয়েভার হলো কোনো আইনগত অধিকার ত্যাগের বা অধিকার দাবি না করার চুক্তি। এস্টোপেল এবং ওয়েবার নীতি এক বিষয় নয়, এদের মাঝে অনেক পার্থক্য আছে। যেরকম ওয়েবার শব্দটির অর্থ হলো যে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, স্বেচ্ছায় সজ্ঞানে এবং তার আচরণের মাধ্যমে তার অধিকার অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেওয়া বা অধিকার কি দেওয়া, ছেড়ে দেওয়া। তার অধিকার অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেওয়া বা অধিকার ছেড়ে দেওয়া। উদাহরণস্বরূপ বলা যায় আইনজীবী এবং মক্কেলের মাঝে পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুরক্ষার অধিকার থাকে। যখনই মক্কেল এবং আইনজীবীর মাঝে বিরোধ থাকে এবং মক্কেল আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করে, তখনই মক্কেল তার আইনজীবীর সাথে পেশাগত যোগাযোগ সম্পর্কিত বিশেষ সুরক্ষার অধিকার ত্যাগ করবে তথা কি করবে? ওয়েব করবে। তো দেখেন, যখনই বলতেছে যে যখনই মক্কেল এবং আইনজীবীর মাঝে বিরোধ বাধে, মানে স্বয়ং মামলাটা হয়েছে কার কার সাথে? মক্কেলের আইনজীবী। মানে আপনি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা উদাহরণ আছে 35 ধারায় চুক্তিরদ, যে উম, আইনজীবী তার বিধবা, হিন্দু বিধবা আছে, তার মক্কেল তারে বলছে যে তোমার সম্পত্তি, আইনজীবী বলতেছে যে আপনার সম্পত্তি আমার নামে লিখে দেন, তাহলে আপনি মামলায় হারলে আপনার পাওনাদাররা এই জমি কি নিয়ে নিতে পারে। তাহলে এই মানে সুযোগে এখানে ওই যে সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, আইনজীবী যা বলে মক্কেল তো সাধারণত তাই
শুনবে। তো মক্কেল তো লিখে দিছে। এখন পরে দেখা গেল যে আইনজীবী তো আমার সাথে ছলনা করছে, সিস্টেমে আমার এটা কি লিখে নিছে চুক্তি, তখন ওই বিধবা মহিলার প্রতিকার হচ্ছে চুক্তি রোধের মামলা করা। কি করা বলেন? চুক্তি রোধের মামলা করা। তাহলে চুক্তি রোধের মামলা করার মাধ্যমে বিধবা মহিলা এটা বললো যে আপনার সাথে আমার যে কথা হয়েছে এখন আপনি প্রকাশ করেন, এটা প্রকাশ করলে আমার কোনো কি নাই, আপত্তি নাই। কারণ যখন স্বয়ং উনরা দুইজন দুই পক্ষ, তার মানে তো যে যার যার সাথে যার কথা হয়েছে এর আগে সবকিছু তো প্রকাশ করা যাবে। এখন আর 126 ধারার সুবিধা কিন্তু প্রযোজ্য হবে না। এই জন্যই বললো যে মক্কেল আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করে তখনই মক্কেল তার আইনজীবীর সাথে পেশাগত যোগাযোগ সম্পর্কিত বিষয় সুরক্ষার অধিকার ত্যাগ করবে তথা কি করবে, ওয়েব করবে। ওয়েবারের শর্ত দেখেন, ওয়েবারের ক্ষেত্রে নিচের শর্তগুলো পূরণ করতে হবে। প্রথমটা, ওয়েবার অবশ্যই আন্ডারলাইন করেন, স্বেচ্ছায় হতে হবে। ওয়েবার কিভাবে হতে হবে? স্বেচ্ছায়। ওয়েবারের ক্ষেত্রে অবশ্যই বললেন দুইটি পক্ষ থাকবে। কয়টায়? দুইটি। এক পক্ষ দাবি পরিত্যাগ করবে, অন্য পক্ষ এবার থেকে কি নেবে, সুবিধা নেবে। ওয়েবার নীরব আচরণ থেকে উদ্ভূত হতে পারে, নীরব আচরণ থেকে ওয়েবার উদ্ভূত হতে পারে। আচ্ছা, আমরা নীরব আচরণ মানে হলো এই যে মক্কেলের যে উদাহরণ দিলাম, আমি যখন আমার আইনজীবীর বিরুদ্ধে মামলা করব তার মানে তো এটা প্রমাণিত হলো যে তার সাথে আমার যে কথোপকথন আছে, এখন মামলা করতে গেলে তো সেই কথাগুলোই আমার প্রকাশ করা লাগবে না। আমি মামলাটা কি নিয়ে করতেছি, তার সাথে তো আমি একসময় আমি তার মক্কেল ছিলাম কিন্তু তার সাথেই এখন আমার বেঁধে গেছে, তার মানে এখন আবার তার বিরুদ্ধে আমি উল্টা মামলা করছি, তাইলে এখন আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে এটা তো আমার প্রকাশ করাই লাগবে। মামলা যখন শেষ হয়ে যায় তখনও সুরক্ষা পাবে, ওই মামলার কথা প্রকাশ করা যাবে না। ওই রিলেটেড মামলা, ধরেন আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, সাক্ষ্য আইনের 126 ধারা ওখানে বলা আছে যে আপনার ধরেন আপনি একজন আইনজীবী, আপনার সাথে আপনার মক্কেলের যে কথোপকথন এটা আপনি কখনোই প্রকাশ করতে পারবেন না যদি সে আপনার মক্কেল নাও থাকে। বুঝতে পারছেন? ধরেন আপনার সাথে আপনার জ্ঞানদাম বাঁধলো, এখন সে আপনার কাছ থেকে এনওসি নিয়ে আর একজন উকিলের সাথে আম, সে মানে তার মামলা দিল, তবুও আপনি সেটা কি প্রকাশ করতে পারবেন না, প্রকাশ করলেও সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের 126 ধারায়। যদি কখনো মক্কেল অধিকার ছাড়ে, মক্কেল বলে গেল যে আপনি আমার বিরুদ্ধে স্বাক্ষর দিয়ে বেড়ান কি, আমার কোনো আপত্তি নাই, মক্কেল যদি অধিকার ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি দিতে পারে। আচ্ছা ধন্যবাদ। দেখেন এস্টোফেল এবং ওয়েবার নীতির মধ্যে পার্থক্য দেখেন। এস্টোফেল হলো সাক্ষ্য আইনের একটি নীতি, ইহার উপর ভিত্তি করে কোনো মামলা দায়ের করা যায় না। শুনেন, আবারও বলি, এস্টোফেলের উপর ভিত্তি করে কোনো মামলা করা যায় না। এস্টোফেল হলো যখন একটা মামলা হয়ে গেছে, যখন কথা উদ্ভূত হয়েছে যে ওনার আমি আগে আমার কাছে এই কথা বলছিল, সে তো আগে তার জমির মালিক, আগে আমি জমির মালিক ছিলাম না, এখন আমি জমির মালিক হইছি। তাহলে এটা কাজ করে হলো কোনো মামলার সাক্ষ্য প্রদানের সময়। বুঝতে পারছেন? বা যখন কোনো মামলার ভিতরে কোনো দাবি করা হয়। অন্যদিকে ওয়েবার এক ধরনের চুক্তিগত সম্পর্ক থেকে উদ্ভূত হয় এবং ইহার উপর ভিত্তি করে কি মামলা করা যায়। তাহলে আমাদের একটা কথা হলো যে ওয়েবার হচ্ছে সাক্ষ্য আইনের কিন্তু এটা কোনো নীতি না, সাক্ষ্য আইনের কোনো ধারায় কিন্তু এটা বলা নাই, কিন্তু ওয়েবারের উপর ভিত্তি করে কি করা যায়, মামলা করা যায়। তারপরে দেখেন, যে ব্যক্তি এস্টোফেল দাবি করবে তথা এস্টোফেল নীতির উপর নির্ভর করবে তার প্রকৃত বর্ণনার সত্যতা জানা থাকবে না। মানে যে স্টোফেলের সুবিধা দাবি করতেছে সে তো ওই যে আগের বার যে তার কাছে যে জমি বিক্রি করলো এটা কি সে জানতো? প্রকৃত সত্যতার কি জানা থাকবে না। অন্যদিকে ওয়েবারের ক্ষেত্রে উভয় পক্ষেরই প্রকৃত ঘটনা তথা অধিকার ত্যাগের সত্যতা কি জানা থাকবে। নর্মালি ওয়েবারের ক্ষেত্রে কোনো প্রতারণা থাকে না, কিন্তু এস্টোফেলের ক্ষেত্রে কি প্রতারণা থাকে। তারপরে দেখেন যে এস্টোফেল সাক্ষ্য আইনের একটি নীতি, পক্ষান্তরে ওয়েবার হলো কি চুক্তিগত সম্পর্ক। এটা কিন্তু সাক্ষ্য আইনের নীতি না। এস্টোফেল আইনের বিরুদ্ধে কাজ করে না, এস্টোফেল আইনের বিরুদ্ধে কাজ করে না। অপরদিকে জনস্বার্থ ব্যাপার ব্যতীত অন্যান্য ক্ষেত্রে এস্টোফেল আইনের বিরুদ্ধেও কাজ করে। বুঝতে পারছেন? 1800 সাক্ষ্য আইন 1872 জনস্বার্থ ব্যাপার নীতিতে অন্যান্য ক্ষেত্রে এটা এস্টোফেল কেটে ওয়েবার লেখেন জি, জনস্বার্থ ব্যাপার ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ওয়েবার আইনের বিরুদ্ধেও কাজ করে। ধন্যবাদ। এই জায়গায় একটু ওয়েবার শব্দটা লেখেন, পাইছেন?
যাক, আপনারা কথা বলছেন। একটা আমার একজন খুব কাছের আত্মীয়র কাছ থেকে শোনা, বন্ধুর কাছ থেকে শোনা, ওই আমাদের যে পটুয়াখালীর যে একটা লেবুখালী সেতু, যার নাম আছে পায়রা সেতু, পায়রা, ওটার ওই এলাকাটার যখন ফেরি ঘাট ছিল তখন নাম কিন্তু ছিল লেবুখালী, এবং নামও হবে হচ্ছে হচ্ছে আপনার লেবুখালী সেতুই হবে। তো আমাদের প্রধানমন্ত্রী একবার কোন বক্তৃতা বা ওই সেতুটা যখন ইয়া করবে, উদ্বোধন করবে, তার আগে এমনি এক আলাপ আলোচনায় উনি ভুল করে লেবুখালী ওনার মনে নাই বলে ফেলছে পায়রা সেতু। তো ওইটা আর ওনার সামনে আর কেউ বলার সাহস পায় নাই যে এটা লেবুখালী হবে। তখন ওনার ওই এক ভুলের কারণে লেবুখালী বদলাইয়া পায়রা হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে ওনারা কেউ কই নেই যে প্রধানমন্ত্রী এটা তো লেবুখালী হবে, উনি ওই যে ভুল করে পায়রা বলছে, ওই প্রশাসনের একজনের কাছ থেকেই শোনা। তো এটা ওনার ভুলের কারণে ওই লেবুখালী পায়রা হয়ে গেছে, মানে উনি ভুল বললেও সেটা সঠিক। এই তো তানভীর এসে গেছে, জি। আচ্ছা, দেখেন, ধন্যবাদ। আমরা একটা জিনিস এখানে একটু দেখি, সেটা হলো যে আরো আরো দুইটা পার্থক্য লেখা যায়, আপনি এখানে একটু লেখেন যে এস্টোফেলের অর্থ হলো সকার্যজনিত বাধা, 6 নাম্বার দিয়ে লেখেন এস্টোফেলের অর্থ সকার্যজনিত বাধা। অপরপক্ষে ওয়েবারের অর্থ হলো কি? অধিকার ত্যাগ করা বা দাবি ত্যাগ করা। এস্টোফেল অর্থ হলো সকার্যজনিত বাধা। 2 নাম্বার, মানে আরেকটা পার্থক্য লেখা যায়, সেটা হলো যে সকার্যজনিত বাধা, বলেন। ও এবার অর্থ তো ওই যে উপরে লেখা আছে, দাবি ত্যাগ বা অধিকার ত্যাগ করা, দাবি ত্যাগ বা অধিকার ত্যাগ করা। আর একটা লেখা যায় সকার্যজনিত বাধার ক্ষেত্রে প্রতারণা থাকে, কিন্তু ওয়েবারের ক্ষেত্রে কি প্রতারণা থাকে না, এটা একটা লেখা যায়। আচ্ছা, অনলাইনে যারা আছেন, অনলাইনের মধ্যে থেকে আপনারা একজন একটু বলেন যে এস্টোফেল এবং ওয়েবারের মধ্যে পার্থক্য কি, এস্টোফেলের সংজ্ঞা দেন, ওয়েবারের সংজ্ঞা দেন, একজন বলেন অনলাইন থেকে। স্যার সম্পূর্ণ পার্থক্য বলতে হবে স্যার। জাস্ট সংজ্ঞা দেন, আমার বোঝান যে এস্টোফেল কাকে বলে, উদাহরণ দিয়ে বলেন, আর ওয়েবার কাকে বলে। স্যার ধরেন স্টোপেল বিষয়টা হচ্ছে কি, যে স্যার আমি পূর্বে কোনো একটা বিষয় নিয়ে, ধরেন স্যার জমির বিষয়টা নিয়ে আপনি যেভাবে বলছিলেন, যে পূর্বে আমি আমার জমি কারো কাছে স্যার বিক্রি করছিলাম। পরবর্তীতে স্যার ওই জমি যখন আমি বিক্রি করছিলাম, তখন অবশ্য ওই জমিটা স্যার আমার নামে ছিল না, ছিল আমার বাবার নামে। আমার বাবার অনুপস্থিতিতে স্যার যখন আমি জমির মালিকটা হই, তখন যদি আমি এসে বলি যে তোমার কাছে যখন আমি জমিটা বিক্রি করছিলাম তখন আমি জমির মালিক ছিলাম না, আর এখন আমি হচ্ছি জমির মালিক হয়েছে, সুতরাং এই জমিটা পুনরায় আমার কাছ থেকে কিনতে হবে। স্যার এইটা হচ্ছে স্টোপেল একটা নীতি এখানে, যে এই যে যে আমি পূর্বে তার কাছে বিক্রি করছিলাম, আর এই এখন এসে আমি তারা বলতেছি যে না, আমি তোমার কাছে তখন আমার ওই বিকটা হয় নাই স্যার, এই যে যে বিষয়টা, এই যে যে প্রসেসটা স্যার, এটা যাতে আমি অস্বীকার না করি স্যার, এই ক্ষেত্রে হচ্ছে স্যার স্টপেল নীতি, যেটা হচ্ছে 115 থেকে 17 ধারা আলোচনা করছে স্যার। আর স্যার ওয়েভার নীতিটার বিষয়টা তো স্যার আপনি বললেন, যে যে পক্ষ স্যার মোটামুটি ধরেন আমি কোন একটা বিষয় অফার করলাম, যে আহ, ওই জমি রিলেটেডই বলি, যে এইটা আর কি আমি ছেড়ে দিচ্ছি, আমার 10 10 কাঠা জমি, তুমি আমার 8 কাঠা দাম দিয়ে দাও, আর বাদ বাকি 2 কাঠার দাম তোমার আমার দেওয়া লাগবে না স্যার। এটা স্যার ওয়েভার নীতির একটা পর্যায়ে পড়তে পারে স্যার, যে এটা সম্পর্কে আমি জানি স্যার আমার এই ত্যাগের ব্যাপারে।
হয় না স্যার? কি বললেন, আবার আরেকবার বলেন, ওইবার আর একবার বলেন। স্যার ওয়েবার নীতিটা তো স্যার আমি এইভাবে বললাম যে স্যার ধরেন আমার একটা জমি আছে স্যার 10 কাঠা। এখন স্যার আমি বিক্রি করবো আপনার কাছে। তা আপনার আমি বললাম যে স্যার আপনি যদি আমার এই 10 কাঠা জমি এখন নেন তাহলে স্যার আপনি আমার 8 কাঠার দাম যদি দিয়ে দেন আপনার বাকি 2 কাঠার দাম আমার দিতে হবে না স্যার, কিন্তু আপনার নিতে হবে আগামী 10 তারিখের মধ্যে। স্যার এই যে কন্ডিশন দিয়ে আমি যে ত্যাগটা করলাম স্যার, হতে এইটা স্যার হচ্ছে হতে পারে, তবে আপনার স্যার। এই কন্ডিশনের কথা ওই চুক্তিতে লেখা থাকতে হবে। জি বুঝতে স্যার, পারছেন? মানে এইরকম। জি স্যার। হ্যাঁ। তো এই জি ছিল স্যার। আমাদের স্টোফেল এবং ওয়েবার। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের এই মানে একটা নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত, অর্থাৎ 2020 সালের আগ পর্যন্ত, 2012 থেকে 20 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এখানে স্টোফেল আহ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঘুরাই ফিরাই এক বছর আসলে পরের বছর আসে নাই, আবার পরের বছর আসছে আর কি। তো স্টোফেল সম্পর্কে যাই আসুক না কেন, আশা করি ইনশাল্লাহ এটা যদি আপনি করে থাকেন পারা যাবে নাকি, ইনশাল্লাহ। তো আমরা এখানে একটা প্রশ্নে চলে আসি, দেখেন। তো একটা প্রবলেমেটিক প্রশ্ন আছে, এগুলা একটু দেখি। বিভিন্ন সময় এসেছে যে করিম ইচ্ছাকৃত মিথ্যাভাবে খায়রুলকে বোঝায় যে সে কিছু জমির মালিক। করিম বলতেছে সে কিছু জমির মালিক, এবং এর ফলে সে খায়রুলকে প্রলুব্ধ করে তা কিনতে এবং কি বলেন, মূল্য পরিশোধ করতে। করিম পরবর্তীতে ওই সম্পত্তির মালিক হয়, তার মানে যখন সে বিক্রি করছে তখন সে মালিক কি ছিল না, এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে দাবি করে যে যে বিক্রয়ের সময় তার কি ছিল না, সত্য ছিল না। করিমের দাবি বৈধ কিনা বলেন? করিমের দাবি কি বৈধ না। বিচার্য বিষয় যে করিমের দাবি বৈধ কিনা তা কি করতে হবে, আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা ওই যে আপনার এই সকারজনিত বাধা আলোচনা করে দিলেই হয়ে যাবে। দেখেন, করিমের দাবি বৈধ নয়, কারণ উল্লেখিত ঘটনাটি সাক্ষ্য আইনের 115 ধারার সাথে কি প্রাসঙ্গিক। উক্ত ধারা অনুযায়ী কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিক না হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে এবং মিথ্যা বলে যদি অন্য কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তির মালিক বলে সম্পত্তি ক্রয় করতে প্ররোচনা দেয়, তখন পরবর্তীতে ওই প্ররোচনাদাতা যদি উক্ত সম্পত্তিতে কোনোভাবে সত্য লাভ করে তবে সে পূর্বের কথা বা কাজ অস্বীকার করতে পারবে না। অতএব উপযুক্ত আলোচনায় করিমের বিক্রয় বাতিলের দাবিটি কি বৈধ না। সুতরাং সাক্ষ্য আইনের 115 ধারায় উল্লেখিত স্টোফেল নীতি অনুযায়ী করিমের দাবি কি বৈধ না। এখন ধরেন এই প্রশ্নটার মার্ক আছে 5 নাম্বার বা 4 নাম্বার, তখন এইটুক লিখলে হবে না। আগে একটু স্টোফেল কি কোন জায়গা আছে বইলা তারপরে এই প্রশ্নের সাথে ব্যাখ্যা করবেন। বুঝতে পারছেন? যদি 3 নাম্বার থাকে তাহলে এইটুক লিখলেই এনাফ। আচ্ছা, আমরা এরপরে একটা প্রশ্ন করব যেটা বার কাউন্সিল পরীক্ষায় একাধিকবার এসেছে। 2014-তে এসেছে, 2017-তে এসেছে, 6-এ এসেছে, 11-তে এসেছে। দেখেন, জনাব শওকত অবিভক্ত পৈতৃক বসত বাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার সিবলিং কে ভাগ করে দেয়। সিবলিং বলতেন, সিবলিং কে ভোগ করতে দিয়ে, সিবলিং মানে হলো ভাই বোন। সিবলিং মানে কি? 10 বছর যাবত জাপানে অবস্থান করছেন, মানে সে ওই জমির একজন মালিক। তার ভাই বোনের সাথে তারও ওই বাড়িতে অংশ আছে। তো সে যখন জাপানে গেছে তার অংশটুকু তার ভাই বোনদের কি করতে বলছে, ভোগ করতে বলছে। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে, বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে কি বাড়িতে হবেন? মানে 10 বছর পর যখন তিনি জাপান থেকে আসছেন, তখন যখন তার অংশ চাইতেছে, তখন তার অংশ কি অন্য ভাইরা কি দিতে বাধ্য কিনা বলেন? কি তানভীর, অন্য ভাইরা দিতে বাধ্য না? আচ্ছা, তানভীর বলেন কেন বাধ্য না, যেহেতু উনি বললো টুপি পরা অবস্থায় একটা কথা বলছে, দাম আছে ওনার কথা, বলেন। দাবি ত্যাগ করে চলে গেছে? হ্যাঁ, রুবেল, এবার রুবেল বলেন। সেটা ভোগ করার অনুমতি দিয়েছে। মানে 116-তে ওই যে অনুমতি দাতা অনুমতি গ্রহীতা মনে আছে না? তাহলে এখানে তো তার কাছে সে বিক্রিও করে না, জাস্ট তুমি আমার সম্পত্তিটুকু কি করো, ভোগ করো। তাহলে এক্ষেত্রে অবশ্যই সে তার অংশ দাবি করা থেকে বাড়িতে হবে না, মানে সে তার অংশ কি ফেরত পাবে। তানভীর, বুঝছেন?
দেখেন আবার একই ধরনের প্রশ্ন আছে, আকরাম সাহেব অবিভক্ত পৈতৃক বসত বাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশটুকু তিনি তার ভাই বোনদের ব্যবহার করতে দিয়ে 16 বছর যাবৎ বিদেশে অবস্থান করতেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করতে কি বাড়িতে হবেন? আপনার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করুন। এক জায়গা ছিল শওকত আর এক জায়গা হয়েছে আকরাম, সামনে বার হবে তানবীর। দেখেন বিচার্য বিষয়ে চলে আসি, দেখি বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে বাড়িতে হবে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, না, বাড়ি ফিরে জনাব শওকত বা আকরাম তার অংশ দাবি করা থেকে কি হবে না, বাড়িতে হবে না। কারণ আলোচ্য প্রশ্নে আকরাম সাহেব বিদেশে অবস্থান করেছেন, তিনি বসত বাড়ির মালিকদের মধ্যে একজন, তিনি নিজের ভাগের উপর তার ভাই বোনদের ভোগ দখলের অনুমতি দিয়েছেন। এই বক্তব্য থেকে বোঝা যায় শওকত বা আকরাম সাহেব অনুমতি দাতা ও তার ভাই বোনেরা অনুমতি গ্রহীতা, যার ফলে সাক্ষ্য আইনের 116 ধারার প্রাসঙ্গিকতা চলে আসে। মনে আছে? উক্ত ধারা অনুযায়ী মূল মালিকের অনুমতিক্রমে কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি দখলে রাখলে, অনুমতিক্রমে দেখছেন, পরবর্তীতে সে ব্যক্তি মূল মালিকের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। অর্থাৎ আলোচ্য প্রশ্নে শওকত আকরাম সাহেবের ভাই বোনের অনুমতিপ্রাপ্ত দখল, তাই তাই তারা মূল মালিক অর্থাৎ শওকত আকরাম সাহেবের সত্ত্ব অস্বীকার করতে পারবে না। তাই শওকত আকরাম সাহেব বিদেশ থাকলেও দেশে আসার পর তিনি তার অংশ দাবি করা হতে বারিত হবেন না। এছাড়া এখানে আরেকটি বিষয় প্রাসঙ্গিক, সেটি হলো ওয়েবারের নীতি। এখানে শওকত বা আকরাম সাহেব নিজের সম্পত্তির আইনগত অধিকার পরিত্যাগ করেননি। তারা কি বলছে যে তোরে যা, তার আগে তোরে একবারে দিয়ে গেলাম, স্বার্থ ত্যাগ করে গেলাম, সেই কথা কিন্তু বলে নাই। তাই তিনি নিজের অংশ দাবি থেকে কি হবে না, বারিত হবে না। সিদ্ধান্ত দেখেন, সুতরাং শওকত বা আকরাম নিজের অংশ দাবি থেকে কি হবে না, বারিত হবে না। বুঝতে পারছেন? যদি নাবালক রিলেটেড কোনো প্রবলেম আসে, যে একজন ধরেন নাবালক, সে সাবালক পরিচয় দিয়ে একটা জমি বিক্রি করছে, এখন যখন বিক্রি করছে তখন সে ওই জমির মালিক ছিল না, মালিক ছিল হলো তার বাবা। তো বাবা মারা যাওয়ার পর সে যখন মালিক হলো তখন সে সাবালক হয়ে গেছে। সে বলতেছে যে আগে যে বিক্রি হয়েছে এটা কি বিক্রি সঠিক হয় নাই, আবার আমার কাছ থেকে কিনতে হবে, নাহলে আমি বিক্রয় বাতিলের মামলা করবো। বা সে তার জমি ধরেন দখল দেয় নাই, যে কিনছিল সে গিয়ে মামলা করছে যে ইওর অনার আমি জমি কিনছিলাম এখন আমার দখল দিচ্ছে না বা আমার সত্ত্ব দিচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে নাবালক যদি বলে যে ইওর অনার আমি যদিও সাবালক পরিচয় দিছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি তো ছিলাম কি, নাবালক, তাই এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে স্থপেল নীতি কার্যকর হবে না। বুঝতে পারছেন? তাহলে নাবালকের কাছ থেকে কিন্তু এটি নিতে পারবে বলেন? পারবে না, কারণ নাবালকের সাথে কোনো চুক্তি কি শুরু থেকেই বাতিল, শুরু থেকেই বাতিল। তার মানে এই যদিও আপনার কাছে মনে হইতে পারে তার নাবালক জমিও থাকলো আবার এর আগে টাকাও নিল, কারণ আপাত দৃষ্টিতে আপনার কাছে বেআইনি মনে হলো, বেআইনি কাজটা তো ওই যে শুরুতেই হয়ে গেছে, কি কাজ, অবৈধ কাজ। এখন আপনি যদি গাঁজা বেচা কেনা নিয়ে একজনের দুর্লভ গাঁজা কেনার জন্য 2 কেজি গাঁজার টাকা দিচ্ছেন ধরেন 2 লাখ টাকা, এখন সে আর দুর্লভ গাঁজা দিচ্ছে না, এখন এই বিষয় নিয়ে আদালতে মামলা করতে গেলে হবে? যদিও আপনার 2 লাখ সে নিয়ে গেছে তবুও এটা কি হবে না, বলে? সেটা তো ওই যে ফিডিং দ্য গ্রান্ড বাই এস্টোফেল বললাম, ফিডিং দ্য গ্রান্ড বাই এস্টোফেল, সেটা তো যে যখন আপনি এস্টোফেলের উদাহরণ, যে আগের বার আমি মামলায় বললাম যে ওনার আগের বার যখন তার কাছে সম্পত্তি বিক্রি করছিলাম আমি মালিক ছিলাম না, এখন আমি মালিক হইছি। তা আদালত বলবে যে আগে তো মালিক ছিল না, ঠিক আছে এখন তো মালিক হইছো, আচ্ছা তাহলে আগের হস্তান্তর এখন কি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা হলো সাবালকের ক্ষেত্রে। আর নাবালক প্রথম চুক্তি করার সময় যদি আপনি নাবালক থাকেন তাহলে তার ক্ষেত্রে কিন্তু এস্টোফেল নীতি প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? এই অনলাইনে যারা আছেন বুঝতেন কিনা? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। দেখেন, প্রমাণের দায়িত্ব। প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝেন? সাক্ষ্য আইন অনুযায়ী প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব একই ভাষা। তানভীর সাহেব, আপনি একটু বলেন তো প্রমাণের দায়ভার কাকে বলে? অধিকার পাওয়ার জন্য যে বিষয়গুলো দাবি করবে সেই বিষয়টা আগে প্রমাণ করতে হবে, এটা বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ভার। কি আবার বলেন? দেওয়া নিয়ে অপরাধ মামলায় কোন ব্যক্তি যদি তার অধিকার পাওয়ার জন্য আদালত সম্পন্ন হয়, এই বিষয়ে সে মতামত মানে এই বিষয়ে প্রমাণ করার জন্য যে যুক্তিসঙ্গত কারণগুলো উপস্থাপন করবে সেটাই বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ভার।
মানে ক্লিয়ার বলতে পারলাম না, আমার ক্লিয়ার বিষয়। বিষয়টা হলো এরকম, মানে আমি একটা মামলা করলাম আনোয়ার সাহেবের বিরুদ্ধে, আমার ওই মোটরসাইকেলের বিষয়। এখন আমি যে মোটরসাইকেলের মালিক, এই যে আমাকে প্রমাণ করতে হবে যে আনোয়ার সাহেব আমার কাছ থেকে নিয়েছে, এই যে প্রমাণের দায় এটা আচ্ছা, আমার। সহজ কথা বলতে বোঝায় যে প্রমাণের দায়ভার হলো সাধারণত যে যা দাবি করবে তা তাকেই প্রমাণ করতে হবে। সাধারণত যে আমাদের দেওয়ানি মামলা যে দায়ের করে তারা বলে বাদী, তাহলে দেওয়ানি মামলা সে আর্জিতে যা যা দাবি করছে তা প্রমাণ করতে হবে কার? বাদীকে। ফৌজদারি মামলায় এটা অভিযোগকারী হতে পারে বা রাষ্ট্রপক্ষ বা হতে পারে, তাহলে এটা সিআর মামলা হইলে অভিযোগকারী, আর জিআর মামলা হইলে কি রাষ্ট্রপক্ষ। তাহলে ফৌজদারি মামলা প্রমাণের দায়ভার অভিযোগকারী অথবা কার? রাষ্ট্রপক্ষের। এখন এটা কখনোই মানে চেঞ্জ হয় না, এটা আজীবনই যে দেওয়ানি মামলা যে দাবি করবে মানে যে দায়ের করবে তাকেই প্রমাণ করতে হবে, ফৌজদারি মামলা যে দায়ের করবে তাকেই প্রমাণ করতে হবে। তবে মাঝে মাঝে প্রমাণ দাখিলের ভার শিফট হয়, চেঞ্জ হয়। কেমনে? ধরেন একটা হত্যা মামলা দায়ের করলো, হত্যা মামলা দায়ের করছে যে অমুক অমুকরে হত্যা করছে। এখন যাদের আসামি করা হলো, আসামিরা একজন এসে দাবি করতেছে যে হত্যাটা হয়েছে ঠিক আছে, বাট আমি হত্যাটা করি নাই, আমি ছিলাম অমুক জায়গায়, বা আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগে হত্যাটা করছি, তাহলে আমার এই জায়গায় কোনো সাজা হবে না। তাহলে এই জায়গায় আসামি এসে আর একটা কথা কি দাবি করলো, তাহলে আসামি যা দাবি করলো এটা আসামিকেই প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? এখন তাহলে আমাদের এই প্রমাণের দায়ভার সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের 101 থেকে 114 ধারায়, 101 থেকে 114 ধারায়। যদিও আমরা অ্যাকচুয়ালি প্রমাণের দায়ভার লেখার সময় লিখবো হচ্ছে 101 থেকে 112। এটা আপনাদের লাস্ট টাইম যে পরীক্ষা হলো তার আগের বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে প্রমাণের দায়ভার কি, প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, প্রমাণের দায়ভার এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে যে স্টপেল বললাম ওটাও খুবই গুরুত্বপূর্ণ। তো প্রমাণের দায়ভার অর্থ বার্ডেন অফ প্রুফ, সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 101 থেকে 114 ধারা পর্যন্ত প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। একটি ঘটনার দাবি সহ উক্ত ঘটনার অস্তিত্ব প্রমাণ করার বাধ্যবাধকতাকে প্রমাণের ভার বলে। যেমন দেওয়ানি এবং ফৌজদারি মামলা প্রমাণের দায়ভার সর্বদা বাদী বা অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের উপর কি বর্তাবে। এখন আমরা চলে আসি প্রমাণের মানদণ্ড। প্রমাণের দুইটা মানদণ্ড আছে, একটা হলো ফৌজদারি মামলা কিভাবে প্রমাণ করতে হবে, আর একটা হলো দেওয়ানি মামলা কিভাবে প্রমাণ করতে হবে। আমি একটু বলে নিই যে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে সন্দেহের ঊর্ধ্বে। যে মামলা দায়ের করছে তাকে 100% প্রমাণ করতে হবে যে আসামি এই অপরাধটা করছে। যদি 1% সন্দেহ থাকে তাহলে এই সন্দেহের সুবিধা পাবে কি? আসামি। বুঝতে পারছেন? তার মানে ফৌজদারি মামলা শতভাগ প্রমাণ করতে হয়, নাহলে আসামির শাস্তি দেওয়া যায় না। আর অপরদিকে দেওয়ানি মামলার ক্ষেত্রে সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ, সম্ভাব্য ভারসাম্যপূর্ণ পূর্ণ প্রমাণ মানে হচ্ছে যে 100 ভাগের মধ্যে আমি যদি বেশিটুকু প্রমাণ করতে পারি, 100 ভাগের মধ্যে বেশিটুকু কত? 51। 51% আমি প্রমাণ করতে পারলে, আমি বাদী হিসেবে মামলা দায়ের করে যদি 51% প্রমাণ করতে পারি, তাহলে ডিক্রিটা আমার পক্ষে আসবে। এই জায়গায় আমার 100% প্রমাণের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তো একটু পড়ি, দেখেন। ফৌজদারি মানদণ্ড বা যা যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ। কোন ফৌজদারি মামলা অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষকে আন্ডারলাইন করে নিরঙ্কুশ ভাবে প্রমাণ করতে হবে। অর্থাৎ আসামির বিরুদ্ধে মামলাটি গোল দিবেন শতভাগ প্রমাণ করতে হবে। যদি প্রমাণের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে তবে আসামিকে নির্দোষ বলে গণ্য করা হবে। যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে কি হবে? আচ্ছা, তারপরে আসেন দেওয়ানি মানদণ্ড, যা সম্ভাব্য ভারসাম্যপূর্বক প্রমাণ। ফৌজদারি মামলার ন্যায় দেওয়ানি মামলা বাদীকে শতভাগ প্রমাণের দায় নেই। বাদী যদি কোনো দেওয়ানি মামলা তার পক্ষে 51 ভাগ প্রমাণ করতে পারে তবে সে উক্ত মামলা সে প্রমাণ করতে পেরেছে বলে কি হবে বলেন? গণ্য হবে। অর্থাৎ দেওয়ানি মামলার সম্ভাব্য ভারসাম্যপূর্বক প্রমাণ হলো উক্ত মামলা প্রমাণের মানদণ্ড। তাহলে তানভীর সাহেব বলেন তো মানদণ্ড তাহলে কয়টা, কি কি? দেওয়ানি মামলার ক্ষেত্রে হলো আপনার বেশিরভাগ যেটা, অর্থাৎ আহ, দেওয়ানি মামলার ক্ষেত্রে 100% থাকা দরকার না, মানে বেশি হলেই হবে। আর ফৌজদারি মামলায় শতভাগ করতে হবে, সঙ্গে থাকলে আর হবে না। ধন্যবাদ। আপনার বিরুদ্ধে যদি যৌতুকের মামলা করে আপনার ওয়াইফ, জি।
তাহলে উনার প্রমাণ করতে হবে কি, শতভাগ প্রমাণ করতে হবে যে তানভীর আসলেই যৌতুক চাইছে কিনা। আর যদি ভরণ পোষণ আদায়ের মামলা করে, দেওয়ানি মামলা, তাহলে কি শতভাগ প্রমাণের দরকার নাই, আপনার 51 ভাগ প্রমাণ করলেই তার তার পক্ষে ডিগ্রি আসবে। আচ্ছা, এখন আমরা ফৌজদারি এবং দেওয়ানি মামলা প্রমাণের দায়ভার সংক্রান্ত বিধানাবলী নিম্নে আলোচনা করা হলো। 101 ধারাটা দেখি, দেখেন ধারা 101। যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে গোল দিবেন অস্তিত্ব দাবি করে, আদালতের গোল দিবেন রায় কামনা করে, তবে উক্ত ব্যক্তিকেই উক্ত বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, আমি বললাম যে অমুক অমুককে হত্যা করছে, তার ফাঁসি চাই, তাহলে আমার আগে প্রমাণ করতে হবে কি, যে অমুক অমুকরে আসলেই হত্যা করছে। আমি যদি বলি যে দিনেশ এসে রহমত সাহেবের বেদখল করছে, তাহলে দিনেশ এই মর্মে আমি দখল ফেরত চাই, তাহলে দখল ফেরত চাইতে হলে আগে আমার প্রমাণ করতে হবে যে দিনেশ আসলেই বেদখলটা করেছে কে। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তবে সেই ব্যক্তিকেই উক্ত বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে হবে। উদাহরণ 1 দেখেন, সেলিম বলে যে বাবু নিপুণকে হত্যা করেছে। সেলিম আদালতের নিকট বাবুর শাস্তির জন্য রায় কামনা করে। বাবু যে নিপুণকে হত্যা করেছে তা প্রমাণের দায়ভার কার? সেলিমের উপর। সেলিম বলতেছে যে নিপুণকে হত্যা করছে কে? বাবু। এই মর্মে সে বাবুর শাস্তি চাচ্ছে। তাহলে সেলিমকে আগে প্রমাণ করতে হবে যে বাবুই নিপুণকে হত্যা করেছে। এটা হলো ফৌজদারি উদাহরণ দিলাম। আর দেওয়ানি উদাহরণ দেখেন, সেলিম দাবি করে যে সে বাবুর নিকট 1 লক্ষ টাকা পায়, এজন্য সে বাবুর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা দায়ের করে। এই মকদ্দমায় রায় পাওয়ার জন্য সেলিমকেই প্রমাণ করতে হবে সে বাবুর কাছে 1 লক্ষ টাকা পায়। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে 101 ধারা আপনি মনে রাখবেন দুইটা বিষয় নিয়ে, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি আদালতে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তাহলে ওই বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। এবং এই 101 ধারাটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং 101 ধারা বোঝাচ্ছে যে কোনো মামলা, দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, কাকে প্রমাণ করতে হবে। এবার আমরা চলে এসে 102 ধারা দেখেন। ধারা 102, মামলার কার্যক্রমে আন্ডারলাইন করেন, কোন পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ মামলায় গোল দিবেন পরাজিত হবে। মামলার বিষয়বস্তু প্রমাণের দায়ভার সেই পক্ষের উপরে বর্তায়। মামলার কার্যক্রমে ধরেন উভয় পক্ষ চুপ আছে, উভয় পক্ষ কি চুপ আছে, তাহলে দেখতে হবে মামলায় হারবে কে। মামলায় যে পরাজিত হবে সেই এই বিষয়টা কি প্রমাণ করবে। উদাহরণস্বরূপ এইভাবে বলা যায়, দেখেন একটা উদাহরণ দেই, যে আনারুল হক সাহেব তানবীরের কাছে তানবীরের বিরুদ্ধে 5 লাখ টাকার 5 লাখ টাকা আদায়ের জন্য একটা মামলা দায়ের করে, এবং আনোয়ারুল হক সাহেব দেখাচ্ছে যে ইওর অনার, এই যে দেখেন তানবীর এই এই বন্ডে সিগনেচার দিয়ে, এই যে স্ট্যাম্প আছে, স্ট্যাম্পে সিগনেচার নিয়ে আমার কাছ থেকে টাকাটা নিছে। তাহলে এখন পর্যন্ত যদি এই পর্যন্ত আনোয়ারুল হক সাহেব দাবি করছে, তাহলে এই মামলার বাদী ধরেন আনোয়ারুল হক সাহেব, বিবাদীকে তানবীর। বলেন তো এই পর্যন্ত মামলাটা প্রমাণ করতে হবে কাকে? দাবি করছে উনি টাকা চাইছে 5 লাখ টাকা, কার কাছে? তানবীরের কাছে। বাদীকেই প্রমাণ করতে হবে। এটা হলো 101। 101। এখন তানবীর বলতেছে, তানবীর ওই স্টাম্প দেখা এই বন্ডের বিষয়টা সে স্বীকার করছে, বললো যে হ্যাঁ ইওর অনার, এটা আমারই সিগনেচার, আমারই সিগনেচার। তবে এই বন্ডটা প্রতারণা করে তৈরি করছে। ধরেন তানবীর বললো যে আনোয়ার ভাই আমার দাওয়াত করে বাসায় নিছিল, বড় মাছ টাছ খাওয়াই আমি মাতাল হয়ে গেছি, এরপরে আমারে সিগনেচার নিয়েছে, আমি স্বেচ্ছায় এই সিগনেচার দেই নাই, তবে সিগনেচার আমারই। সিগনেচার কি আমারই। এখন আনোয়ারুল হক সাহেব এটা আবার অস্বীকার করছে যে না, আমি কোনো প্রতারণা করি না, এটা তুমি স্বেচ্ছায় সজ্ঞানে এই সিগনেচার দিছো। তাহলে বলেন তো এই যে সিগনেচার, যে এই জায়গায় যে প্রতারণা আছে, এটা কার প্রমাণ করতে হবে? প্রতারণার বিষয়টা তো আনোয়ারুল হক সাহেব দাবি করে নাই, প্রতারণার বিষয়টা দাবি করছে কে? তানভীর। এবং আনোয়ারুল হক সাহেব অস্বীকার করছে। আনোয়ারুল হক সাহেব যদি স্বীকার করতো তাহলে ওনারা প্রমাণ করা লাগতো না। আনোয়ারুল হক সাহেব বলছে যে না, আমি প্রতারণা করি নাই, তাহলে এই মুহূর্তে ওই দলিলে যে প্রতারণা আছে কিনা এটা তানভীরই প্রমাণ করতে হবে। এখন তানভীর এই কথা দাবি করে এই মামলায় আনোয়ারুল হক সাহেবও চুপ, তানভীরও চুপ। উভয় পক্ষ যদি চুপ থাকে, কেউই সাক্ষ্য না দেয়, মামলায় কে হারবে বলেন তো? কেন তানভীর হারবে বলেন? কারণ তানভীর হারবে, কারণ তানভীর তো প্রতারণার বিষয়টা প্রমাণ করতে পারে নাই।
আমরা 102 ধারায় যেটা বলতেছিলাম যে তা সে যদি তানভীর যদি প্রতারণার বিষয়টা না প্রমাণ করতে পারে এবং সে যদি চুপ থাকে, তাহলে ধরে নেওয়া হবে দলিলটা সঠিক। তার মানে মামলায় তানভীর পরাজিত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রমাণের দায়ভার কার উপর বর্তাবে হবে বলেন? তানভীরের উপর বর্তাবে। বাদী আনারুল হক সাহেব থেকে এটা চলে গেল কার উপরে? তানভীরের উপরে। একটা উদাহরণটা দেখি, দেখেন। বন্ডে বকেয়া অর্থ আদায়ের জন্য আলামিন বাবুর বিরুদ্ধে মকদ্দমা দায়ের করছে। বাবু, আন্ডারলাইন করেন, বন্ডের বিষয়টি স্বীকার করে। সে বলতেছে হ্যাঁ বন্ডের বিষয়টা ঠিক, কিন্তু দাবি করে যে প্রতারণার মাধ্যমে বন্ডটি সম্পাদন করা হয়েছে। প্রতারণার মাধ্যমে আলামিন বন্ডটি সম্পাদন করছে। বলছি ইওর অনার, বন্ডের বিষয়টা ঠিক, কিন্তু বন্ডটা তৈরি করা হয়েছে কিভাবে? প্রতারণা করে। আলামিন প্রতারণার বিষয়টা কি করে? অস্বীকার করে। আলামিন হচ্ছে এই মামলার বাদী। সে বলছে না আমি প্রতারণা করি নাই। যদি কোনো পক্ষ সাক্ষ্য প্রদান না করে, তাহলে প্রতারণার বিষয়টি কি হবে না? প্রমাণিত হবে না, এবং এ কারণে আলামিন মামলায় কি হবে? জয়ী হবে। যেহেতু বাবু পরাজিত হবে, তাই এই ক্ষেত্রে প্রমাণ দাখিল করার দায়িত্ব কার উপর পড়তে হবে বলেন? বাবুর উপর। তো 102 ধারা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। ফৌজদারির একটা উদাহরণ দেই, শুনেন। ধরেন তানভীরের বিরুদ্ধে হত্যা মামলা করলো যে তানভীর ঘোনাপাড়ায় অমুককে হত্যা করছে। এখন এই হত্যা মামলা এই পর্যন্ত যে মামলা করছে তাকেই প্রমাণ করতে হবে নাকি ভাই? তাকেই প্রমাণ করতে হবে। কিন্তু তানভীর যদি মামলায় এসে দাবি করে যে হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয়েছিল, মানে হত্যাকাণ্ড আমি করছি ঠিকই, কিন্তু আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে করছি, সে আমার মারতে আসছিল, তারে না মারলে আমি নিজেই কি মারা যাইতাম। বা তানভীর বললো যে হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয়েছিল আমি গেছিলাম ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নাকি ওনার ওয়াইফের কাছে। দুইটাই যেহেতু বহাল আছে, উনি দ্বিতীয়টার কাছে গেছিল আর কি। তো এখন এই কথা বলে উনি চুপ করে আছে, উনি কোনো প্রমাণ টমান কিছু করে নাই। তাহলে এই মামলায় কোনটা প্রতিষ্ঠিত হবে বলেন তো? যে তানভীর হত্যা করছে, না তানভীর যে হত্যা করছে এটাই প্রতিষ্ঠিত হবে। আর সে তো জাস্ট দাবি করে, ওটা তো প্রমাণ করতে সে পারে না, চুপ করে আছে। তাহলে এই মামলায় প্রমাণ দাখিলের দায়ভার কার? তানভীরের। তার মানে কোন মামলায় যদি উভয় পক্ষই চুপ থাকে, দেখতে হবে কি মামলায় পরাজিত হবে, তাহলে প্রমাণ দাখিলের ভার তার উপরে করতে হবে। এটা কত? 102। আচ্ছা, আমরা 103 ধারাটা একটু দেখি, দেখেন। ধারা 103, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের গোলদেন অস্তিত্ব বিষয় করতে বিশ্বাস করাতে চায়। এখন আবার একটু করি, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের অস্তিত্ব কি বিশ্বাস করাতে চায়। তাহলে অস্তিত্ব 101-এও আছে, 103-এও আছে। 101-এর যেটা ছিল সেটা ছিল যে আদালতের কাছে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তাকেই ওই ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এটা ছিল 101। আর 102-এ 103-এ বলতেছে কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত ওই বিষয়ের অস্তিত্ব কি বিশ্বাস করাতে চায়। কেমনে দেখেন? আলামিন আদালতকে বিশ্বাস করাতে চায় যে সে যে বাবু চুরির কথা নিপুণের নিকট স্বীকার করেছে। আলামিন বলতেছে যে ইওর অনার, যে বাবু যে চুরি করছে এই কথাটা কার কাছে স্বীকার করতে? নিপুণের কাছে। এ কথা প্রমাণের দায়ভার আলামিনের উপরই বর্তাবে হবে, কারণ স্বীকারোক্তির বিষয়টি যেহেতু আলামিন দাবি করেছে, সেহেতু স্বীকারোক্তির বিষয়টি কার অবগত? আলামিনের অবগত। মানে চুরি করছে কি করছে না সেটা হলো পরের বিষয়, সেই সাজা পরে, বাট সে যেহেতু দাবি করছে যে অমুক এই কথা অমুকের কাছে বলছে, তাহলে অমুক যে বলছে কিনা এটা তাকেই প্রমাণ করতে হবে। এটা হলো একটা উদাহরণ। আর 103 ধারায় অ্যাকচুয়ালি প্লি অফ এলিবি আলোচনা করছে। প্লি অফ এলিবি মানে অন্যত্র থাকার অজুহাত। তে তো যদি কোনো ব্যক্তি সে দাবি করে যে ঘটনা সংঘটনের দিন বা অপরাধ সংঘটনকালে সে অন্যত্র ছিল, সে যে অন্যত্র ছিল তা তাকেই প্রমাণ করতে হবে। এটাই কত ধারা? 103 ধারা। এই যে একটু দেখি, দেখেন। প্লি অফ এলিবি বা অন্যত্র থাকার অজুহাত সাক্ষ্য আইনের 11 ও 103 ধারায় প্লি অফ এলিবি সম্পর্কে বলা হয়েছে। প্লি অফ এলিবি অর্থ হলো, আন্ডারলাইন করেন, অন্যত্র থাকার অজুহাত। অভিযুক্ত ব্যক্তি যদি দাবি করে যে অপরাধ সংঘটনকালে তিনি অন্যত্র ছিলেন, তার সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী তিনি যে অন্যত্র ছিলেন তা অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। কেউ যদি দাবি করে যে অপরাধ যেদিন সংঘটিত হয় সেদিন সে অন্যত্র ছিল, তা বাদী পক্ষ প্রমাণ করবে না। কে প্রমাণ করবে? যে দাবি করবে সে। এবং অভিযুক্ত ব্যক্তি কর্তৃক উক্তরূপ অন্যত্র থাকার দাবি সাক্ষ্য আইনের 11 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। তাহলে 11 ধারায় হচ্ছে তার এই কথা বলার অধিকারটা আছে। অধিকার প্রতিষ্ঠিত হলো 11 ধারায়। আর তাকে
এই অধিকারের বিষয়টা মানে এই যে দাবিটা তাকেই প্রমাণ করতে হবে, এটা কত? 103। মানে তার এই কথাটা অন্যত্র থাকার অজুহাত এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 11 দাঁড়ায়। কিন্তু সে যে এক অন্যত্র ছিল এটা তাকেই প্রমাণ করতে হবে, এটা 103। উদাহরণ দেখেন, আহ আলামিনকে হত্যার দায়ে বাবু অভিযুক্ত। অভিযুক্ত বাবু দাবি করে যে হত্যা সংগঠনের দিন বাবু অন্যত্র ছিল, সে অন্যত্র ছিল, প্লি অফ এলিবি দাবি করতেছে। অভিযুক্ত বাবু কর্তৃক অন্যত্র থাকার দাবি 11 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। তবে বাবু যে অন্যত্র ছিল তা তাকেই সাক্ষ্য আইনের কত ধারা প্রমাণ করতে হবে? 103 ধারা প্রমাণ করতে হবে। তাহলে আরাফাত সাহেব বলেন তো 11-র সাথে 103-এর কি পার্থক্য? আসমা খানম বলেন। 111 ধারা হচ্ছে দাবি করার অধিকারটা দেওয়া হয়েছে, হুম, যে অন্যত্র ছিল কোনটা করে নাই এটা প্রাসঙ্গিক। হুম, আর এটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 103 ধারা। তার দাবি তাকেই স্যার প্রমাণ করতে হবে, এটা বলছে সাক্ষ্য আইনের 103 ধারায়। ধন্যবাদ। রুবেল বলেন 101 আর 103-এর মধ্যে পার্থক্য কি? দাবি করবে এবং সেটা রায় কামনা করবে। হুম, দাবি করবে এবং রায় কামনা করবে। আর সেটা হচ্ছে 101। আর 103 হচ্ছে সে শুধুমাত্র দাবি করবে এবং সেটা প্রমাণ করার চেষ্টা করবে। দাবি প্রমাণ করা সরকার জন্য কিছু তো 101-এ বলছে যে যে কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে ওই ঘটনার অস্তিত্ব তাকেই প্রমাণ করতে পাবে। আর 103-এ বলছে যে যদি কোনো বিষয়ে সে আপনার এই যে আহ কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তাবে যে ওই বিষয়ের অস্তিত্ব দাবি করে। কিভাবে? আমি দাবি করছিলাম যে তানভীর চুরির কথা আরাফাত সাহেবের কাছে স্বীকার করছে, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে তানভীর আসলেই চুরির কথা স্বীকার করছে কিনা, এটা। আর এছাড়া 103-এ আর একটা বিষয় প্রাসঙ্গিক, সেটা হলো প্লি অফ এলিবি বা অন্যত্র থাকার অজুহাত। এটাই। আমরা চলে এসে 104 ধারায়। 104 ধারা তো 103ও আপনার দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, বুঝতে পারছেন? দেওয়ানি মামলার উদাহরণও দেওয়া যায়, আবার ফৌজদারি মামলার উদাহরণও কি বলেন দেওয়া যায়। ধরেন দেওয়ানি ফৌজদারি মামলার উদাহরণ তো দিলামই, আর দেওয়ানি মামলার উদাহরণ ধরেন যে আমি মামলা করলাম রুবেল সাহেবের বিরুদ্ধে যে রুবেল সাহেব আমাকে বেদখল করতে 1 সেপ্টেম্বরে, 1 সেপ্টেম্বর তারিখে কজ অফ অ্যাকশন 1 সেপ্টেম্বর, কিন্তু রুবেল সাহেব দেখালো ইওর অনার 1 সেপ্টেম্বর আমি ছিলাম ভারতে, এই যে আমার হোটেলের কাগজপত্র বা ভিসা বা এই সব আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে 103 ধারাটা এটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে 101 থেকে 103 এটা কিন্তু দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। 104-এ আসে ধারা 104, যদি কোনো বিষয়ের আন্ডারলাইন করেন গ্রহণযোগ্যতা অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে, তাহলে অন্য তথ্য প্রমাণ দাখিলের দায় সেই ব্যক্তির উপর বর্তায় যিনি এরূপ প্রমাণ দাখিল করতে চান। মানে আপনি যে বিষয়টা দাবি করতেছেন ওই বিষয়ের গ্রহণযোগ্যতা নির্ভর করতেছে আরেকটা বিষয়ের উপর, তাহলে ওই আরেকটা বিষয় আপনাকেই প্রমাণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি বললাম জি হলো না আমার এনআইডি কার্ডটা হারাই গেছে, তো এই কারণে আমি এনআইডি কার্ডের আসল কপি দিতে পারি নাই, ফটোকপি দিছি। তাহলে আমার যে এনআইডি কার্ড হারাইছে এটা আগে আমার প্রমাণ করতে হবে, কারণ এনআইডি কার্ড হারাইছে এটা প্রমাণ করতে পারলেই আমার ফটোকপিটা প্রাসঙ্গিক হবে, না হলে কিন্তু ফটোকপিটা আদালত গ্রহণ করবে না। তখন আদালত যদি বলে যে আপনার এনআইডি যে হারাইছে এটার প্রমাণ কি, আমি ধরেন জিডির কপি দেখাইলাম, তাইলে আদালত ধরে নিল কি যে আসলেই আমার এনআইডি কার্ডটা কি হারাইছে, বুঝতে পারছেন? অথবা যদি এইভাবে বলি যে মৃত্যুকালীন আমি তানভীরের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাই যে তানভীর মৃত্যুর আগে বলে গেছে যে অমুক গরু চোর করে নিয়ে যাচ্ছিল, বাধা দিনতে আমার কুপায় গেছে। তাহলে তানভীরের মৃত্যুকালীন ঘোষণা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আগে প্রমাণ করতে হবে যে তানভীর কি মৃত। তাহলে মৃত্যুকালীন ঘোষণার প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে আসলেই তানভীর মারা গেছে কিনা। জি, এই যে দেখেন, তাহলে যদি কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে তাহলে সেই অন্য তথ্য তাকেই প্রমাণ করতে হবে। এটাও দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা উদাহরণ 1 দেখি, দেখেন বাবু একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। আলামিন বাবুর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, আলামিন প্রমাণ করতে চায় বাবুর মৃত্যুকালীন ঘোষণা।
মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য করার জন্য বাবু মৃত্যু সংক্রান্ত প্রমাণ দাখিলের দায়ভার আলামিনের উপর কি বর্তাবে। এক্ষেত্রে তার দেখাইতে হবে যে ওনার এই যে দেখেন তার ডেথ সার্টিফিকেট, বা তার এই যে মারা গেছে তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কি প্রত্যয়ন পত্র, এই টাইপের না দেখাইলে কিন্তু হবে না, বা তার পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো দেখাতে হবে। জি, উদাহরণ 2 দেখেন, আলামিন একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায়। মাধ্যমিক সাক্ষ্য মানে কি? আনোয়ারুল হক সাহেব বলেন, আনোয়ারুল হক সাহেব, মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে বলেন? হ্যাঁ, মূল সাক্ষ্যের, মূল দলিলের ফটোকপি, মূল দলিলের ফটোকপি। তাহলে সে বলতেছে একটা দলিল হারাই গেছে, সে ফটোকপি দ্বারা প্রমাণ করতে চায়। দলিলটি যে হারিয়ে গেছে তা প্রমাণের দায়ভার আলামিনের উপর বর্তায়। 104 ধারা অনুযায়ী যে ব্যক্তি দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায় তাকেই প্রমাণ করতে হবে যে দলিলটি নষ্ট হয়ে গিয়েছে বা অথবা কি হারিয়ে গেছে। তাহলে ভাই কি বুঝলেন যে 104 ধারা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। 105 চলে আসি, এই ধারাটা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 105 ধারা, কোন বিষয়ে যে ব্যতিক্রম দাবি করে, আন্ডারলাইন করেন, যে ব্যতিক্রম দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে। কোন বিষয়ে যে কি দাবি করে? ব্যতিক্রম। ব্যতিক্রম সাধারণত দাবি করা যায় কোন ধরনের মামলায় জানেন? ফৌজদারি মামলায়। ফৌজদারি মামলায় সাক্ষ্য আইনের 105 ধারা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণের দায়ভার দাবি উপস্থাপন করে আসামির উপর বর্তাবে। এক, দণ্ডবিধির 76 থেকে 106 ধারা হলো সাধারণ ব্যতিক্রম, অর্থাৎ অপরাধটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। এছাড়া দণ্ডবিধির অন্য কোনো অংশে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম, যেমন 300 ধারা দ্বিতীয় অংশের 5টা ব্যতিক্রম, এছাড়া অন্যান্য অপরাধ সংক্রান্ত আইনে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সমূহ। সাক্ষ্য আইনের 105 ধারা আন্ডারলাইন করেন, শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইনের 105 ধারা কার ক্ষেত্রে প্রযোজ্য? এছাড়া অন্য কোনো ধারা কি এতক্ষণে পাইছি যে শুধু দেওয়ানি বা শুধু ফৌজদারি? তাহলে 105 কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। দেখেন, আলামিন আদালতে দাবি করে যে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে অপরাধমূলক কাজ সম্পর্কে জানতো না। মানে সে ছিল বলতেছে যে আমি যে হত্যা করছি ওই সময় তো আমি পাগল ছিলাম, আমি যে হত্যা করছি এই তো আমি জানতাম না। তো আলামিন যে মানসিক অপ্রকৃতিস্থ ছিল তার প্রমাণের দায়ভার আলামিনের উপরে কি কর্তব্য। আমরা 106 ধারাটা একটু দেখি। 106 ধারা, সাক্ষ্য আইনের 106 ধারায় বলা হয়েছে কোন বিষয় যখন কোনো বিশেষ কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, বিশেষ অবগতির মধ্যে থাকে। অবগতি শব্দটা বলতেন, কোন বিষয় যখন কোনো ব্যক্তির বিশেষ অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। যখন কোনো বিষয় কোনো বিশেষ অবগতির মধ্যে থাকে তাহলে তা তাকেই প্রমাণ করতে হবে। উদাহরণ দেখেন, বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে আলামিন অভিযুক্ত হয়। আলামিন যে টিকিট কেটেছিল তা আলামিন বিশেষভাবে অবগত, তাই আলামিনের টিকিট যে ছিল তা আলামিনকেই প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? আপনি, আপনার টিকিট চাচ্ছে, এখন বলতেছে যে টিকিট তো খুঁজে পাইতেছি না, টিকিট তো আমি কাটছিলাম। তা টিকিট যে কাটছিলেন এটা তো আপনিই অবগত আছেন, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এটাই কত দ্বারা? 106 দ্বারা। এছাড়া আমরা আর একটা আগামী দিনে একটা প্রশ্ন পড়বো, সেখানে বিস্তারিত আছে। 106 দ্বারা বলছে স্বামী বা স্ত্রী হত্যা মামলায় স্বামী বা স্ত্রীর দায় আছে যে কিভাবে তার স্ত্রী বা স্বামী মারা গেল। নর্মালি শুনেন, একজন ব্যক্তি যদি হত্যা হয়, হত্যা মানে মারা যায়, তাহলে হত্যা মামলা যে করে তাকেই তো প্রমাণ করতে হয়, আসামির কিছু প্রমাণ করা লাগে? লাগে না। কিন্তু স্বামী বা স্ত্রী ধরেন এক জায়গায় আছে, এখন স্ত্রী মারা গেছে, এটা স্বামী প্রমাণ করতে হবে যে তার স্ত্রী কিভাবে মারা গেল। নর্মালি কিন্তু আসামিকে কিন্তু প্রমাণ করা লাগে না, কিন্তু স্বামী বা স্ত্রীর হত্যা মামলায় স্বামী বা স্ত্রীর দায়বদ্ধতা আছে এই বিষয়টা ব্যাখ্যা করার, যে তার স্বামী বা তার স্ত্রী কিভাবে মারা গেল। এটা নিয়ে আলাদা প্রশ্নই আছে, বিস্তারিত পড়বো। আজকে এই পর্যন্ত থাক, বুঝতে পারছেন? 106 ধারা পর্যন্ত থাক। আমাদের প্রমাণের দায়ভার রিলেটেড আরো অনেক অংশ আছে, বেশ কয়েকটা প্রশ্ন আছে, সবকিছু আগামী দিন বোঝা যাবে ইনশাল্লাহ। আর পরে মঙ্গলবার, মঙ্গলবার 5:30টায়। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন? শনিবার কি স্যার ওই যে পরীক্ষা দেবে সাক্ষ্য নাকি? আইনের বলেন। সাক্ষ্য আইনের প্রথম, জি স্যার, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। স্যার ওই যে সাক্ষ্য আইনের প্রথম দিকে দুইটা দুইটা ক্লাসের হচ্ছে ওই যে পিডিএফ আর কি